তো আমরা গ্যালাক্সি J7, উনি বলছেন কিছু শুনতে পাচ্ছেন না। ওনাকে এখন কিভাবে করে বলা যায় কিছু শুনতে পাওয়ার জন্য? কিভাবে বলা যায়? ওই কল ওভার ইন্টারনেটে কল করতে হয় আসলে, মানে শুনতে পাওয়ার জন্য। আচ্ছা, প্রণব কুমার ইনি বলছে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, তো ঠিক আছে। আমরা কিভাবে করে ক্লাস করব সেটা সম্পর্কে আমি শুরু করে দিই। আমরা আসলে কিভাবে করে ক্লাস করব সেটা নিয়ে আমি একটু কথা বলি, যে সেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো এখন। কিভাবে করে আমরা ক্লাস করব আসলে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা যেইভাবে করে ক্লাসগুলা করব সেটার প্রথম যেই সিস্টেমটা আমি বলি, সেই সিস্টেমটা হচ্ছে যে আপনাদেরকে ক্যান আই রেকর্ড স্যার? হ্যাঁ, যে কেউ রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো রেকর্ড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে আমি একটা কথা বলি যে আমরা কিভাবে করে ক্লাসটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে আগে লিখে দেই, ওই যে অনেকেই বলছে শুনতে পাচ্ছি না, তাদের জন্য একটু লিখে দেই, একটা একটা কথা লিখে দেই। এই জায়গাটাতে আমি একটা কথা লিখে দিব, যারা শুনতে পাচ্ছেন না, যারা শুনতে পাচ্ছেন না, মানে ওনারা মনে হয় আহ ওই যে তারা মানে জুমে মনে হয় ক্লাস করে অভ্যস্ত না। কল ওভার ইন্টারনেটে, কল ওভার ইন্টারনেটে ক্লিক করুন। হ্যাঁ, ওকে। প্রথম কথাটা আমি লিখে দিলাম যে যারা শুনতে পাচ্ছে না তারা হচ্ছে কল ওভার ইন্টারনেটে ক্লিক করতে হবে, সেই জন্য। কারণ জুমে জুমে যারা ক্লাস করে তারা তো জানে যে কিভাবে করে আসলে শোনা যায়, কারণ কল ওভার ইন্টারনেটে ক্লিক না করলে আসলে শোনা যায় না। ওই বাম পাশে লেফট সাইডে নিচের দিকে যে বাটনটা আছে, তাই না? ওকে, তো আমি এখন কিছু কথা বলি। সবাই সবাই এই জিনিসটা শুনবেন, যে আমরা কিভাবে করে আমরা আসলে ক্লাস করব। ক্লাসের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে সবাইকে আমি প্রথমে মিউট করে দিয়ে রাখবো। প্রথম কাজ হবে আমার সবাইকে মিউট করে দিয়ে রাখবো, মিউট করে দিয়ে রাখবো। প্রথমত আমি সবাইকে মিউট করে দিয়ে রাখবো। হ্যাঁ, মানে যাতে করে কোনো আওয়াজ, মানে অযাচিত আওয়াজ যাতে আমার কাছে না আসে। ওকে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, সেকেন্ড কথা হচ্ছে যে এই মিউট করা অবস্থায় আমি আপনাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করব যে আপনারা কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারছেন হ্যাঁ বলবেন, আর তাদের মধ্যে আমি আরেকবার বলবো যারা বুঝতে পারেন নাই বা যাদের মুখে কোশ্চেন করার ইয়ে আছে, মানে কোশ্চেনের দরকার আছে, তারা লিখবেন যে কোশ্চেন, কোশ্চেন কথাটা লিখবেন যে আমার একটা কোশ্চেন আছে, তো সেইটা কোশ্চেন কথাটা ইয়েতে টাইপ করবেন যে আমার কোশ্চেন আছে। তবে মানে একটা কথা আমি বলবো, যেহেতু এইখানে আমরা অনেকজন মিলে একসাথে ক্লাস করব, কোশ্চেন কথাটা যখন বলবেন তাকে আমি আনমিউট করব, যে কোশ্চেন কথাটা বলবেন তাকে আমি আনমিউট করব, তার কাছে আমি কোশ্চেন নিব যে কি কোশ্চেনটা করতে যাচ্ছেন। তো আমরা যেহেতু অনেকে মিলে একসাথে ক্লাস করতেছি, মানে কথায় কথায় আটকিয়ে কোশ্চেন কোশ্চেন করা যাবে না। কারণ আপনার কোশ্চেনটা যাতে একটু ইনফরমেটিভ হয় আর বোঝার চেষ্টা করে তারপরে কোশ্চেনটা করবেন। মনে করেন আপনাকে আমি বললাম যে 2 আর 2 গুণ করলে 4 হয়। স্যার এখানে তো গুণটা তো এক্স এর মতো দেখাচ্ছে, এক্স এর মতো কেন হইলো? মানে অযাচিত কোশ্চেন যাতে না হয়, যাতে করে সবাই মিলে যাতে আমরা মানে সঠিকভাবে করে আগায় যেতে পারি। যেহেতু আপনারা অনেক বড়, আপনাদের সবারই এই জ্ঞানটা আছে যে আপনার কোশ্চেনের কারণে যাতে মানে ক্লাসটা লেন্দি না হয়, মানে অযথা সময় যাচ্ছে কিন্তু লেন্দি না হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড কথা। এরপরের কথাটা হচ্ছে যে মানে আপনারা অবশ্যই, আপনাদেরকে কি বললাম যে আপনারা মিউট করা অবস্থায় থাকবেন, কিন্তু কারো যদি মুখে কোশ্চেন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কোশ্চেন কথাটা লিখবেন। তাকে আমি ধরে যখন আমি বুঝবো যে হ্যাঁ আমার এখন কোশ্চেনের কোশ্চেনের দরকার আছে, মানে কোশ্চেন নেওয়ার দরকার আছে, না বুঝার বিষয় আছে, তাহলে আমি মুখে মুখে কোশ্চেনটা নিব। কারণ আপনি চ্যাট বক্সে অনেক সময় আমাকে কোশ্চেন করে বুঝাতে নাও পারতে পারেন। হ্যাঁ, কোশ্চেন করে বুঝাতে নাও পারতে পারেন। ঠিক আছে, ওকে। তো সেকেন্ড, এরপরের বিষয়,
এরপরের বিষয়টা হচ্ছে যে এরপরের যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের যে কোশ্চেন করার বিষয়টা নিয়ে আমাদের, হ্যাঁ কল ওভার অপশনটা পাচ্ছি না। কল ওভার ইন্টারনেট অপশন বাদে আর কি অপশন থাকে আমি জানি না স্যার, কখনো জুমে ক্লাস করি নাই, কিভাবে রেকর্ড করে রাখবো? আচ্ছা, জুমে ক্লাসটা আপনাকে রেকর্ড করে রাখতে হবে না। জুমের ক্লাসটা আমি রেকর্ড করতেছি, সেই রেকর্ডিংটা আপনাদের ওই যে আমি একটা গ্রুপ দিয়েছি না, আপনারা সবাই গ্রুপের একটা মেসেজ পেয়েছেন যে এই গ্রুপে অ্যাড হয়ে থাকেন। সেই গ্রুপটার নাম ছিল আমাদের কি নাম ছিল জানি, জব জব এমপি 7002, এরকম এরকম একটা গ্রুপ আছে না? সবাই অ্যাড হয়েছেন কিনা? জব জব এমপি 7002 এরকম একটা গ্রুপ ছিল, যে সবাই অ্যাড হয়েছেন না? সেই গ্রুপের মধ্যে রেকর্ডিংটা আমি প্রোভাইড করব, আপনাদেরকে আলাদা করে রেকর্ডিং করতে হবে না। মানে একজন বলেছে আমাকে যে রেকর্ডিং আমরা করব কিনা, সেটা তো আমি রেকর্ডিংটা দিব, ওই জায়গায় আমি রেকর্ডিংটা দিব। আপনারা ওখান থেকে যে কোনো ক্লাস মিস করলে আপনারা ওখান থেকে দেখতে পারবেন, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যদি কোনো প্রকারে ক্লাস মিস করেন তাহলে তো দেখতে পারলেন, অথবা একটা ক্লাস মনে করেন যে একবার করে বুঝলেন না, তাহলে অবশ্যই দ্বিতীয়বার আবার করতে হবে, প্র্যাকটিস করার জন্য আবার করতে হইতে পারে। ওই জায়গায় রেকর্ডিং গুলা থাকবে, আপনি যে কোনো সময় যে কোনো ভাবে করে ওই ক্লাসগুলো ওখান থেকে করতে পারবেন, ঠিক আছে? এবং এই রেকর্ডিংটা মিনিমাম এই বছরটা সারা বছরই থাকবে। ওই ওই গ্রুপটাতে যে রেকর্ডিংটা থাকবে সেটা সারা বছরই থাকবে। হ্যাঁ, এই বছরটা সারা বছরই থাকবে। এর পরের বছর পর্যন্ত থাকবে কিনা, এর পরের বছরে থাকবে কিনা, এটা আমি এখনো নিশ্চয়তা দিচ্ছি না, তবে এই নিশ্চয়তা দিচ্ছি এই বছরটা সারা বছরই থাকবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার, বুঝেছেন তো বিষয়টা? আচ্ছা, এরপরের বিষয়টা আমরা কি পড়বো, আমাদের পড়ার সিস্টেম কি হবে? আমি আগেও যেহেতু গ্রুপের মধ্যে যারা অ্যাড হয়েছেন আমি বলেছি যে কি পড়বো আমরা। তো পড়ার বিষয়টা হচ্ছে গ্রুপে অ্যাড হতে পারছি না, উম্মে কুলসুম কেয়া কেন? আপনি আপনাকে তো মেসেজ দেওয়া হয়েছে, আপনি একটু অ্যাড রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমরা অবশ্যই অ্যাড করে নেব। না অ্যাড হতে পারলে কালকে একটু ফোন দিয়েন, সমস্যা নাই। তো এরপরের কথা হচ্ছে যে আমরা কিভাবে করে মানে পড়বো, কি পড়বো সেটার বিষয়টা আমরা মূলত, আমি এই জিনিসটা লিখেছিলাম, আমরা জবের বেসিক প্লাস হচ্ছে এমসিকিউ এর উপরে রিলেট করে যতগুলো গভর্নমেন্ট জব আছে মোটামুটি সবগুলাই কভার চেষ্টা করব। মানে এইখানে সবচেয়ে বেশিটা কভার হবে বিসিএস আলটিমেটলি, আর যে কোনো গভর্নমেন্ট জবটা তো কভার হচ্ছে, প্রাইমারি কভার হয়ে আরো বেশি হয়ে যাবে। যারা শুধু প্রাইমারির জন্য করতে চান তাদের এত বড় কোর্সের যদিও প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আমি বলে দিব যে এটা আর প্রয়োজন হবে না। আচ্ছা, ব্যাংক জব পুরাটা কভার হবে না। প্রথম কথাটা হচ্ছে যে এইখানে 30টার মতো আমাদের লাইভ ক্লাস হবে। হ্যাঁ, 30টার মতো, যেটার আমি ইয়ে দিয়ে দিছি, যেটা আমি ওই রুটিন দিয়ে দিছি। তো এই লাইভ ক্লাসগুলোতে মোটামুটি আমি পুরাপুরি বেসিক প্লাস এমসিকিউ এর উপরে বেস করব। হ্যাঁ, আর ব্যাংকের কত পার্সেন্ট কভার হবে এখানে? ব্যাংক জবের জন্য আমি বলবো 70 থেকে 80% কভার হবে। কিন্তু এখানে একটা কথা আছে, 70 থেকে 80% যে কভার হবে, এখানে আরো একটা কথা আছে। কথাটা কি? আমি আপনাদের জন্য একটা সুবিধা করে দিছি, আমি যদিও সার্কুলারে ওইটা অ্যাড করি নাই তখন। তো সেটা হচ্ছে যে আমি এটা হোয়াটসঅ্যাপে যারা আমাকে মেসেজ করেছিল সেটা লিখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো এটা পড়তেছি, কিন্তু অনেকের আছে না যে আমার তো রিটেনও দরকার, আমাদের তো রিটেন করা দরকার, রিটেনও দরকার। তো তাদের জন্য আমি একটা এক্সট্রা ভাবে করে ইনফরমেশন দিচ্ছি যে রিটেনের জন্য আমি যেই জিনিসটা করছি সেটা হচ্ছে 50টা থেকে 60টার মতো একটা আমার রিটেনের ব্যাচ আছে, সেখানে 50টা থেকে 60টা ক্লাস ইতিমধ্যে হয়েছে। আমি কথাটা বলি, 50টা থেকে 60টা ক্লাস ইতিমধ্যে হয়েছে রিটেনের ব্যাচ, যেখানে হায়ার ম্যাথ, ইন্টার এসএসসির হায়ার ম্যাথ, এইচএসসির কিছু কভার করা। রিটেনের জন্য যেটা, এইটা আমি ফ্রিতে প্রোভাইড করব, এটা ফ্রিতে রেকর্ডেড ক্লাসগুলো আমি প্রোভাইড করব, এটা ফ্রি, এটা আপনাদেরকে এই জন্য পে করতে হবে না, সেটা আপনি ফ্রিতে পাবেন এই কোর্সটার অর্ধেক হয়ে যাওয়ার পরে। মানে আপনার মনে করেন 1 মাস যখন হয়ে যাবে তখন এটা আমি ফ্রিতে প্রোভাইড করব। যাদের রেকর্ডিং মানে যারা রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আলাদা করে, যাতে করে আর কোনো কোর্স করতে না হয়, ওই কোর্সটা আপনি ভালো করে দেখে নিলে, যেমন আমি যদি বলি ওইখানে ক্লাস 6 এর মানে যেই চ্যাপ্টার গুলা পরীক্ষায় আসে সেটা আছে, ক্লাস 7 এর যেগুলো চ্যাপ্টার গুলো আছে সেইটার প্রিপারেশন দিয়েছি, তারপরে ক্লাস 8 এর যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, 8 এর যেমন উৎপাদকের বিশ্লেষণ ফুল দেয়া আছে, 9 এর
উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করে আপনার আমাদের বীজগণিতের ওটা ওখানে ফুল দেয়া আছে। তারপরে উচ্চতর গণিতে যেই যেই চ্যাপ্টার গুলো ওখানে দরকার, সূচক লগারিদম থেকে যেগুলো দরকার ওখানে এটা দেওয়া আছে। এইটা তাদের জন্য, মানে যারা রিটেনের প্রিপারেশন ফুললি দিতে মানে বিষয়টা নিয়ে কনসার্ন আর কি, তাদের জন্য আমি এটা এক্সট্রা প্রোভাইড করতেছি। ঠিক আছে, এটা ফ্রিতে, এটার জন্য কোনো আমার এখান থেকে পে করতে হবে না আমাকে। তো এই আর কি, ওভারঅল আমরা কি পড়বো এবং কিভাবে করে পড়বো সব জিনিস বলে দিলাম আর কি। তো আমি আশা করি সব বিষয়গুলো নিয়ে ক্লিয়ার। প্রথম দিকে প্রথমত আমি আরেকটা কথা বলে নেই যে আপনাদের চ্যাট অপশনটা, এই যে মানে আপনারা যে চ্যাট করতেছেন, একজন চ্যাট করলে আরেকজন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটা আমি অফ করে দিব। এই মানে অফ করে দিব মানে কি, আপনি চ্যাট করলে শুধু আমি দেখতে পাবো। কেন? কারণ চ্যাট অপশন যখন ওই অন করা থাকে, তখন তখন হয় কি যে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন চ্যাটটা আপনার অনেক ঝামেলা করবে। যখন ভিডিওটা আমার দেখবেন তখন চ্যাটটা অনেক ঝামেলা করবে। আপনার চ্যাট শুধু আমি দেখতে পাবো, হ্যাঁ আপনার চ্যাট শুধু আমি দেখতে পাবো, কিন্তু আর কেউ দেখতে পাবে না। শুধুমাত্র আপনার চ্যাট আপনি নিজে দেখবেন যে আপনি আর কোনো চ্যাট কারো দেখতে পাচ্ছেন না, তার মানে ঘাবড়ে যাওয়ার কারণে আমি কিন্তু আপনার চ্যাট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি করলে আমার কাছে আসবে। আমি এখন পর্যন্ত করিনি, এখন কিন্তু টু এভরিওয়ান দেয়া আছে। আমি এখন একটু পরেই টু মি করে দিব, শুধু আমি দেখতে পাবো। তাই আপনি আর কারো চ্যাট দেখতে পারবেন না, শুধু আপনি আমার সাথেই চ্যাট করতে পারবেন। ঠিক আছে, মানে আর কারোর সাথে করতে পারবেন না, বা আর কেউ আপনার কোশ্চেন অ্যান্সারটাও দেখতে পারবে না। আচ্ছা, পরীক্ষা সম্পর্কে বিষয়টা হচ্ছে যে পরীক্ষার বিষয়টা নিয়ে আমি বলি। পরীক্ষা হবে, আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, www.mpbian.com। এটা এটা আমার একটা ওয়েবসাইট যেটা ডেভেলপিং পর্যায়ে আছে, তবে মানে আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই জায়গায় আমাদের পরীক্ষাগুলো হবে। হ্যাঁ, এটা এটা একটা পরীক্ষাগুলো হবে, আর হচ্ছে ওখানে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। তবে পরীক্ষা হবে এক সপ্তাহ পর থেকে। আমাদের আরো এক সপ্তাহ আগে আমরা কিছুটা শিখবো, তারপর থেকে পরীক্ষা বা পিডিএফ দেওয়ার বিষয়, যে প্র্যাকটিস শিট যেটাকে বলে, প্র্যাকটিস শিট টিট দেওয়া, এগুলো আমি ওইখান থেকে দিব আর কি। এই আর কি, ওভারঅল আমি সবকিছু বলে নিলাম। তো এখন আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। আমাদের প্রথম ক্লাস বাস্তব সংখ্যা নিয়ে আমাদের ছিল। তো অনেকক্ষণ আমি কথা বলে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, 18 মিনিট, 8টা 18 বাজে। তো আমরা স্টার্ট করে দেই আমাদের ফার্স্ট লেকচার। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আপনাদের আমি চ্যাট বক্সটা অনলি মি করে দিলাম, এখন শুধু আপনি চ্যাট করলে আমি দেখতে পাবো, আপনারা কেউ দেখতে পাবেন না। আপনারা আমাকে চ্যাট করতে পারেন, আপনারা আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি আমাদের প্রথম প্রথম যেই লেকচার। এই লেকচারটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যার আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিন্তু মজার জিনিসগুলো পড়বো। ইজি জিনিস থেকে শুরু করব, আস্তে আস্তে ইজি জিনিস থেকে আমাদের আস্তে আস্তে শুরু হবে। তো আমি আমাদের ক্লাস টাইমের কথা যদি বলি, ক্লাস টাইমের কথা অনেকে জিজ্ঞেস করছেন যে ক্লাস টাইম 1.5 ঘন্টা থেকে, মানে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টা, মানে এটা ডিপেন্ড করবে আর কি। এটা ডিপেন্ড করবে যে আমি কতটুকু মানে আপনাদের কাছে ইয়ে করতে পারতেছি, এটার উপরে ডিপেন্ড করছে। তো সমস্যা নাই, এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস টাইম হবে, প্রতিটা ক্লাস টাইম। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? আমি একটু লেট করে আসছি, সমস্যা নেই, লেট করে আসলেও কোনো সমস্যা নাই। আমরা ওকে, নো কোশ্চেন, নো কোশ্চেন, নো কোশ্চেন। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। তো আর কোন বই ফলো করার বিষয়টা, কোন বই ফলো করব? প্রথমত আমি এখন কোনো বই বলছি না, আমার একটা বই তো সামনেই আসতেছে, আপনাদের অনেকেই জানেন, আপনারা, আমি জানি না যে আপনারা জানেন কিনা। জব ম্যাজিক ম্যাথ নামে একটা বই আসবে আমার এই এই মাসের এই মাসের শেষের দিকে আসার চান্স বেশি, তবে নেক্সট মান্থের ফার্স্টের দিকেও আসতে পারে। সেটা বই ফলো করতে পারবেন হয়তোবা। আর এটা এটা একটা বিষয় আর কি। ঠিক আছে, তো ঠিক আছে আমরা, ও আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে বোর্ডে বোর্ডে আমি নিয়ে ক্লাস করব কিনা, এটা এটা নিয়ে একটা কথা, যে আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যে কোনো ক্লাস আমরা যখন বোর্ডে নেই, লাইভ ক্লাস বিশেষ করে, লাইভ ক্লাস বোর্ডে নিলে বোর্ডটা ঝাপসা হয়ে যায়। তারপরেও যদি বোর্ডে আপনারা 2-1টা ক্লাস যদি করতে চান, করে দেখতে পারেন যে স্ক্রিন শেয়ারে ক্লাসটা একটু ঝামেলা হয়, আর মানে স্ক্রিন শেয়ারে ক্লাসটা মানে তুলনামূলক ভালো হয় আর কি। ঠিক আছে, ওকে, আমরা আমরা তাহলে শুরু করি, আমরা শুরু করতে পারি একেবারে প্রথম থেকে। সবাই রেডি রেডি রেডি? রেডি হলে রেডি কথাটা লিখে দেন, আমরা শুরু শুরু করে দেই। ঠিক আছে, ওকে।
ওকে, আমাদের প্রথম প্রথম বিষয়টা এটা হচ্ছে সংখ্যা নিয়ে, সংখ্যা সংখ্যা সংখ্যা। হ্যাঁ, সংখ্যা। আচ্ছা, সংখ্যা নিয়ে আমরা, আমি আমি একটু আগে আপনাদেরকে প্রথম জিনিস একটা বলে দেই। সেটা হচ্ছে যে প্রথমে এই যে সংখ্যা কথাটা যে বলি আমরা, সংখ্যা, তো সংখ্যা যখনই বলবো আমরা, সংখ্যার সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড হয়ে যাবে, সেটার নাম হচ্ছে অঙ্ক। সংখ্যা যখনই বলবো তখন আরেকটা জিনিস অ্যাড হয়ে যাবে, সেটার নাম হচ্ছে অঙ্ক। তো এই সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। সংখ্যার ইংরেজি কি? সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অঙ্ক। অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট। সবাই সবাই এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। একটা জিনিস আছে সংখ্যা, আরেকটা আছে হচ্ছে অঙ্ক। এবং সংখ্যা এবং সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার, আর অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট। ডিজিট, এটা খুব ভালো করে বুঝতে হবে। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 321, এই যে এখানে আমরা লিখেছি 321, আপনার একটু আমাকে বলবেন যে এখানে যে 321 লিখেছি এখানে কয়টা সংখ্যা আছে? এখানে কয়টা সংখ্যা? এখানে কয়টা সংখ্যা? সবাই লিখেন তো, কয়টা সংখ্যা? স্মাইল, ইমন, হ্যাঁ, তামান্না, ভেরি গুড, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা শুনেন, আপনারা অনেকেই বলেছেন একটা, অনেকেই বলেছেন তিনটা। হ্যাঁ, লেখা বন্ধ করেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, এখন লেখা বন্ধ করেন, হয়েছে, অ্যান্সার পেয়ে গেছি। অনেকেই বলেছেন তিনটা, অনেকেই বলছেন একটা। আসলে এইখানে সংখ্যা আছে, সংখ্যা আছে একটি। কি সংখ্যা সেটা? 321 একটা সংখ্যা। এই 321টা তৈরি করতে গিয়ে আপনার ডিজিট দরকার হয়েছে মোট হচ্ছে তিনটা। এই যে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এগুলোকে বলে অঙ্ক। এখানে আছে তিনটা অঙ্ক, তিনটা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে 321। মানে এই তিনটাকে বলা হয় অঙ্ক, যেটা মিলে 321 হয়েছে। তার মানে এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে এখানে সংখ্যা কয়টা? সংখ্যা কিন্তু একটা, সংখ্যা একটা, কিন্তু অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে তিনটা। মানে অনেকেই এটা ভুল করি, মানে অনেকেই এই জিনিসটা বুঝি না যে অঙ্ক কি জিনিস আর সংখ্যা কি জিনিস। সংখ্যা গঠনকারী যেই এই যে এই জিনিসগুলো আছে এগুলাকে অঙ্ক বলে, এগুলা অঙ্ক বলে, এগুলো হচ্ছে অঙ্ক। পৃথিবীতে অঙ্কের সংখ্যা হচ্ছে 10টা। কি কি অঙ্ক? 10টা। সেই অঙ্ক 10টা কি কি আপনারা সবাই বলতে পারবেন? সেই অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইগুলো দিয়েই সব সংখ্যা তৈরি হয়, এগুলোই শুধু অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত এই 10টাই হচ্ছে অঙ্ক। পৃথিবীতে এই 10টিই হচ্ছে অঙ্ক। এই 10টি অঙ্ক দিয়ে সকল সংখ্যাগুলো তৈরি হয়। আপনি যে কোনো সংখ্যা লিখতে গেলে আপনি এই 0 থেকে 9-এর যে কোনো একটা, যে কোনো কিছুর আপনাকে সাহায্য নিতে হবে। মনে করেন আপনি 61 লিখলেন, তাহলে 61 একটা সংখ্যা, সেটা লিখতে গেলে 6 আর 1 লিখতে হয়েছে। 6 আর 1 হচ্ছে অঙ্ক, ঠিক আছে, 6 আর 1 হচ্ছে কি? অঙ্ক। তাহলে এখানে অঙ্ক আছে দুইটা আর সংখ্যা একটা। ক্লিয়ার হয়েছি আমরা? এটা কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার, জি স্যার, ওকে, জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, ওকে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অঙ্ক আর সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে। অঙ্ক আর সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে, মানে নাম্বার এবং ডিজিটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। মানে এটা নিয়ে আমাদের ঝামেলা করা যাবে না। তার মানে আমরা আমরা যদি নিতাই গোস্বামী এতক্ষণ পরে ক্লাসগুলা কি পরবর্তীতে রেকর্ড অবস্থায় পাওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে কোশ্চেনের অ্যান্সার দিছি। আমি আবার বলি, মনে করেন কেউ একজন দেরিতে আসছেন, তাহলে আপনারা একটু কোশ্চেন কম করবেন, কারণ দেরিতে আসছেন মানে ওই সম্পর্কিত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আপনি আবার দেরিতে এসে আবার কোশ্চেন করলেন মনে করেন, তাহলে সবার জন্য খুব বিরক্তিকর হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখানে সংখ্যা 10টি এবং অঙ্ক একটি, ওকে, ওকে, ঠিক আছে। এখন এখন দেখেন যে মনে করেন 600 631 আছে।
হ্যাঁ, অথবা এরকম করে একটা আমি সংখ্যা লিখেছি, এরকম করে একটা আমি সংখ্যা লিখেছি, এরকম একটা সংখ্যা লিখেছি। তো এই সংখ্যাটার মধ্যে অঙ্ক কয়টা আছে? এই সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে চারটা, চারটা অঙ্ক আছে, চারটা অঙ্ক আছে। তো যে কোনো একটা সংখ্যাকে আপনি যখন অঙ্ক আছে মানে কি, অঙ্ক আছে মানে এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, চারটা অঙ্ক আছে, কিন্তু সংখ্যা হচ্ছে একটাই। এই সংখ্যাটাকে আপনি যদি পড়তে চান, এই সংখ্যাটাকে যদি আপনি পড়তে চান, এটাকে আপনি দুই নিয়মে পড়তে পারবেন। একটা একটা হচ্ছে বাংলা নিয়ম, আর একটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। একটা হচ্ছে কি নিয়ম? বাংলা নিয়ম। একটা হচ্ছে বাংলা নিয়ম, মানে দেশীয় পদ্ধতি, যেটাকে আমরা বলি দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতি। আরেকটা আরেকটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক নিয়ম। দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম দুই ভাবে করে পড়া যায়। তো প্রথম প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আহ মনে করেন আমি যদি বলি যে 5, 1, 2, 3, 4, এই সংখ্যাটাকে আমি দেশীয় নিয়মে পড়বো, দেশীয় নিয়ম। হ্যাঁ, দেশীয় নিয়মে এই সংখ্যাটা কত? তো এই সংখ্যাটা দেশীয় নিয়মে কত? আচ্ছা, এইটার এই স্লাইড গুলা আপনাদের পাওয়া যাবে, স্লাইড গুলা পাওয়া যাবে। হ্যাঁ, আমি পরবর্তীতে পিডিএফটা, ওই যে ক্লাস নোটের পিডিএফটাও দিয়ে দিব, সমস্যা নাই। একটু আমি মানে জিনিসগুলো একটু লিখে রাখেন, মানে জিনিসগুলো একটু লিখে রাখেন, ক্লাস নোট, ক্লাস করার সময়, ক্লাস করার সময় আপনারা একটু মানে যাতে করে হাত পা চলে, খালি মানে মুভি দেখার মতো দেখলে তো হবে না। কারণ আলটিমেটলি হাত না চালালে মাথা কিন্তু কাজ করবে না, তাই না? কিন্তু খাতা কলম নিয়ে কিন্তু ক্লাস করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, খাতা কলম নিয়ে। ঠিক আছে? তো দেখেন, সবাই সবাই মনোযোগ দেন, এটা 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 একটু মনোযোগ দেন, শুনেন। ধরেন আপনার কাছে এরকম এরকম একটা জিনিস আছে, যে 4, 2, 5, 6, 3, 2, 2, এরকম এরকম একটা সংখ্যা আছে। আপনাকে বললো এটা দেশীয় পদ্ধতিতে এটা কত, দেশীয় পদ্ধতিতে এই সংখ্যাটা কত। তো এই সংখ্যাটা কত, এটা যদি আপনাকে বলতে হয় দেশীয় পদ্ধতিতে, আপনারা সবসময় মনে রাখবেন যে দেশীয় পদ্ধতির সিস্টেমটা হচ্ছে যে কমা দিতে হবে, প্রথমবার কমা দিতে হবে 3 ঘর আগে, মানে এই ডান পাশ থেকে 1, 2, 3, 3 ঘর আগে একটা কমা দিতে হবে, তারপরে 2 ঘর আগে একটা কমা দিতে হবে, তারপরে আবার 2 ঘর আগে কমা দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম, যে কমা দিতে হবে 3, 2, 2, মানে ডান পাশ থেকে 3 ঘর 2 ঘর 2 ঘর আগে কমা দিতে হবে, মানে আগে কমা দেওয়াটা শিখতে হবে দেশীয় পদ্ধতিতে। তাহলে আমাদের সংখ্যাটা কত এটা মেজার করতে হইলে আমাদেরকে কমা দেওয়া শিখতে হবে। তাহলে কমা দেওয়া আরো একটা শিখে ফেলি, আগে কমা দেওয়া। মনে করেন 4, 5, 6, 6, 7, 8, 3, এরকম একটা জিনিসের আমি যদি আগে কমা দেওয়া শিখি, তাহলে প্রথমে প্রথমে ডান পাশ থেকে কয় ঘর আগে কমাটা যাবে? 3 ঘর আগে। এই যে 3 ঘর আগে আমি কমা দিয়ে দিলাম, 3 ঘর আগে কমা, 1, 2, 3 ঘর আগে, তারপরে 2 ঘর আগে, তারপরে আবার 2 ঘর আগে, 3, 2, 2। এটা হচ্ছে সিস্টেম, হচ্ছে প্রথমে 3 ঘর আগে কমা, ডান পাশ থেকে এই যে দেখেন, যে 1, 2, 3, 3 ঘর আগে কমা দিয়েছি, তারপরে 2 ঘর আগে, এই যে 1, 2, তারপরে আবার 1, 2, 1, 2, 1 ঘর আগে। এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে কমা দেওয়ার সিস্টেম। এবং কমা দেওয়ার সাথে সাথেই আপনি এটাকে বলে ফেলতে পারবেন। কিভাবে বলে ফেলতে পারবেন দেখেন, এই কমাটা, এই যে প্রথম যে কমাটা দিয়েছেন সেই কমাটাকে আপনি সবসময় পড়বেন, এটা হচ্ছে হাজার, প্রথম কমাটা হবে হাজার, প্রথম কমাটা। এবং দ্বিতীয় কমাটা হচ্ছে লক্ষ। আপনি বলবেন যে 3 নাম্বার কমা কি হবে তাহলে? এটা প্রথম কমাটা হচ্ছে হাজার, এবং দ্বিতীয় কমাটা লক্ষ, আর 3 নাম্বার কমাটা কোটি হবে, 3 নাম্বার কমাটা কোটি হবে। এই তো, হাজার লক্ষ কোটি। তাহলে আপনি এখন বলতে পারবেন না, আপনি বলতেই পারবেন যে কত কোটি? 13 কোটি। কত কত লক্ষ? 45 লক্ষ। এরপরে কত হাজার? 66,787। ঠিক আছে? মানে 13 কোটি, 13,45,67,83। এটাই। সবাই কি বুঝেছেন? কথাটা কি বুঝা গেছে? মানে আমরা হচ্ছে 3, 2, 2 ঘর আগে কমা দিব, এরকম করে। এটার ক্ষেত্রে যদি বলি, এটা তো লক্ষ, তার মানে 42,56,322। ঠিক আছে?
ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখেন, তাহলে এরকমের আমরা আরো আরো মেজার আরো আরো কিছু করি। মনে করেন 1 0 0 2 3টা শূন্য দিলাম, তারপরে 3 0 2 এরকম দিলাম। আচ্ছা কি করব, নাম ইয়েটা কি করব, 1 2 3 তিন ঘর আগে একটা কমা, তারপরে 2 ঘর আগে একটা কমা, তারপরে আবার 2 ঘর আগে একটা কমা। তার মানে এটা হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। তাহলে কত কোটি? 100 কোটি। তার মানে 100, 100 কোটি, 100 হচ্ছে কোটি। কত লক্ষ? 20 লক্ষ। 100 কোটি 20 লক্ষ। কত হাজার? 0 0 হাজার। 0 0 হাজার মানে হাজারটা লেখার দরকার নাই। তার মানে 1 কোটি 20 লক্ষ, কিন্তু হাজার নাই, হাজার নাই। 302, 302, 302। মানে ব্যাপারটা হয়েছে যে আমাদের প্রথম কমাটা হচ্ছে হাজারের কমা, মানে এইটুক, এই প্রথম কমা বলতে হচ্ছে এই দুইটার মাঝখানে যা থাকবে সেটুক হচ্ছে হাজার, এইটুকের মধ্যে যা থাকবে। এই দ্বিতীয় কমা দুইটার মাঝখানে যা থাকবে এটা হচ্ছে আপনার লক্ষ, এবং তার সামনে যা থাকবে সেটা হচ্ছে আপনার কোটি। তার সামনে থাকবে যা সেটা হচ্ছে কোটি। তার মানে 100 কোটি 20 লক্ষ, হাজার নাই, 0 হাজার, মানে হাজার বলতে হবে না। আর এটা তো 302, 20 লক্ষ 302। ক্লিয়ার? আমরা বুঝেছি? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখানে কথা থাকে, যদি মনে করেন আমাদের যদি এরকম বাজেটের সমান যদি বিষয়টা থাকে, আমাদের লক্ষ্য মানে কি বলে, হাজার লক্ষ কোটি, কোটির উপরে কিন্তু কিছু নাই, আমাদের কিন্তু মেজারমেন্ট কিছু নাই। হ্যাঁ, কোটির উপরে কিছু নাই। কোটির উপরে যেহেতু কিছু নাই, তাহলে তাহলে আমরা আসলে কি চিন্তা করতে পারি না, বোর্ডে লিখে করলে ইফেক্টিভ হবে? আমার তো মনে হয় না। বোর্ডে তো আমি লিখে করাই, তখন সবাই বলে যে স্ক্রিন শেয়ারটা বেটার হয়। মানে আমার তো বোর্ডে লেখারও সিস্টেম আছে, কিন্তু সবাই মানে স্ক্রিন শেয়ার প্রিফার করে। কারণ যদি যদি মানে আপনারা যদি আগে থেকে ক্লাস করে থাকেন, কারণ বোর্ডে সমস্যা হচ্ছে কি, বোর্ডে রেকর্ডেড ক্লাসগুলো বেটার হয়। রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস, কারণ আপনার বোর্ডে হয় কি, একটু দূর থেকে দেখা যায়, একটু দূর থেকে যখন দেখবেন আপনার কনসেন্ট্রেশন খাতার দিকে থাকবে না। আমি বলি, মনে করেন বোর্ডে হয় কি, খাতার দিকে থাকবে না আপনার কনসেন্ট্রেশন, আপনি দেখবেন যে একটু দূর থেকে দেখা যাচ্ছে বোর্ডটা অল্প অল্প। এই সিস্টেমটাতে সুবিধা হচ্ছে যে পুরা স্ক্রিনটা মানে দেখা যায়। মানে আমি যাদের যাদের পড়াই ওরাই বলে স্ক্রিন শেয়ারই বেস্ট আর কি, ওরা তাই বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন এই এর ছাড়াও আমাদের কি মানে আরেকটা সিস্টেম আছে। আরেকটা সিস্টেম হচ্ছে মিলিয়ন বিলিয়ন সিস্টেম। এটাও আমরা শিখছি না, এটা হচ্ছে আন্তর্জাতিক সিস্টেম। মিলিয়ন বিলিয়ন, এই এই একটা সিস্টেম আছে, মিলিয়ন বিলিয়ন। এই মিলিয়ন বিলিয়ন যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাতে আমরা যদি বলি, মনে করেন আপনার কাছে আছে 4 2 3 1 7 7 8 8 3 এরকম কিছু আছে। হ্যাঁ, এই মিলিয়ন বিলিয়ন সিস্টেম যেটা, সেই সিস্টেমটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক, আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতিতে, এই আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক সিস্টেম। তো আমাদের যেই জিনিসটা, আমাকে তো দেখা যাচ্ছে, আমাকে কেন দেখা যাচ্ছে না নিতাই? আমাকে দেখা যাচ্ছে না? আপনারা আমাকে দেখা পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? কি বলেন? আমি তো এই যে কোনায়, কোনায় আছি আমি তো। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। আর আরেকটা বিষয় কি, আপনারা যখন যখন মনে করেন ক্লাস করবেন, হ্যাঁ, ক্লাস করার সময় অবশ্যই স্ক্রিনটাকে মানে এই 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 পোর্শন করে দিয়ে রাখবেন, এইভাবে করে, এইভাবে করে দিয়ে রাখলে সুবিধা হবে, মানে পুরো স্ক্রিনটা জুড়ে যাতে দেখা যায়। হ্যাঁ, মানে স্ক্রিনটা ইয়ে করে নেবেন যাতে পুরো স্ক্রিন ব্যাপী দেখা যায়। তাছাড়া তাহলে আরো সুন্দর দেখায় আর কি। আপনি ইয়া করেন, স্লাইড করে দেন, স্লাইড করে দিলে এই এই মেইন বোর্ডে আসবেন আর কি। ওকে, মিলিয়ন বিলিয়ন সিস্টেমেও একটা জিনিস কমন আছে, সেই কমনটা হচ্ছে হাজার। ও আচ্ছা, প্রথমে বলে দেই, এখানকার কমার সিস্টেম হচ্ছে 3 3 3 3 3 3 করে করে, মানে এরা পরিবর্তন হয় 3 3 3। প্রথম কমাটা 3 ঘর আগে, তারপরের কমাটা আরো 3 ঘর আগে, তারপরের কমাটা আরো 3 ঘর আগে। মানে এখানে তো আর নাই। আচ্ছা আমি আরো একটা দিয়ে দিই, হ্যাঁ, আরেকটা ডিজিট দিয়ে দিই তাহলে সুবিধা হবে।
এখানে আরেকটা ডিজিট দিয়ে দিলাম, এখানে দিলাম, তারপরের কমাটা আরো 3 ঘর আগে, এবং প্রথম কমাটার নাম হাজার, মানে এই দুইটার মাঝখানে যা থাকবে সেটাকে আমরা হাজার বলবো। তারপরে এগুলোর মধ্যে যা থাকবে সেটাকে বলবো মিলিয়ন, তার আগে যা থাকবে সেটাকে বলবো বিলিয়ন। তার মানে এখানে যেহেতু আমি আরো বড় দিয়ে দিছি, তার মানে এটা হয়েছে 1 বিলিয়ন, এটা হচ্ছে 1 বিলিয়ন, এটা হচ্ছে 1 বিলিয়ন। তারপরে এইটুকু হচ্ছে মিলিয়ন, 423 মিলিয়ন, 423 মিলিয়ন, 423 মিলিয়ন, মিলিয়ন, 177,000, 177,000, 883, হ্যাঁ আবার বলবো, সমস্যা নাই, 83। আচ্ছা, আপনারা ওই যে নিজেদের নামটা মানে কষ্ট করে একটু একটু কাইন্ডলি, অনেকের দেখা যাচ্ছে যে হুয়াই নাম দেওয়া আছে, আপনাদের নিজেদের নামটা রিনেম করেন, আপনারা নিজেরা নিজের নামটা লিখেন আর কি, যেটা যেটা নিজেরা নাম নাম দিয়ে ভর্তি হয়েছিলেন সেই নামটা দিয়ে লিখে রাখেন। হ্যাঁ, নিজের নামটা একটু রিনেম করেন, অনেকের নামটা আলাদা দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি আপনাদের নিজের নাম, আপনাদের নামে তো পরিচিত, আপনাদের মাঝে মাঝে আমি ভিডিও সবাইকে অন করতে বলবো, আমি সবাইকে দেখবো, একটু কমিউনিকেট করব। আজকে প্রথম দিন তো, আজকে আমি ভিডিও অন করতে বলি নাই, যেদিন বলবো তার আগে আমি বলে রাখবো আর কি, ভিডিও অন করলে আমরা সবাই মিলে আমরা দেখতে মানে একটু কমিউনিকেট করলে ভালো হবে, সবাই মিলে পরিচিত হইলে ভালো হবে। মানে এখন অনলাইন সিস্টেমে এসে আমরা আসলে চিনি না কে আসলে কে, এটা আসলে খুব ঝামেলার একটা বিষয়। ঠিক আছে, সবাই মিলে যদি আমরা একটু কমিউনিকেশনটা বাড়ে, যে হ্যাঁ সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, আপনারা কোশ্চেন করতেছেন, এই জিনিসটা ভালো লাগে আর কি, সেজন্য আমরা ভিডিওটা মাঝে মাঝে অন করব। কিন্তু প্রথম দিকে ভিডিও সবার অন করে আমরা যদি পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে কিছুই আর দেখা যাচ্ছে না, মানে আমরা পড়াশোনাই করতে পারতেছেন। তাই আজকে একটু পড়াশোনাটা আগাই নেই তারপরে। ওকে, তাহলে আমরা এই আন্তর্জাতিক পদ্ধতিতে কি করব, 3 ঘর আগে একটা কমা দিব, তার 3 ঘর আগে কমা, তার 3 ঘর আগে কমা, প্রথম কমাটা হাজারের কমা, তারপরের কমাটা মিলিয়নের কমা, তারপরের কমাটা বিলিয়নের কমা, এই তো 3 3 3। আর দেশীয় পদ্ধতিতে 3 2 2, প্রথমটা হাজার, লক্ষ, কোটি, আর আন্তর্জাতিক পদ্ধতিতে 3 3 3। ক্লিয়ার, বুঝেছেন? হাজার, লক্ষ, কোটি। হুম, ওকে। আমরা আমরা একটা আমি একটা সংখ্যা দিয়ে দেখি, মনে করেন 5 2, 5, তারপরে 2, তারপরে 7 6, 3 3, 4 0 0, 0 1। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি মিলিয়ন বিলিয়নে করি, তাহলে 1 2 3, 3 ঘর আগে একটা কমা, 1 2 3, 3 ঘর আগে আরেকটা কমা, 1 2 3, 3 ঘর আগে আরো একটা কমা। ঠিক আছে, তিন, আচ্ছা একটা ইয়া বেশি হয়ে গেছে। আচ্ছা, এই 1 2 3, 3 ঘর আগে কমা, তারপরে 1 2 3 ঘর আগে কমা, 1 2 3, 3 ঘর আগে কমা। তার মানে এটা হাজারের কমা, তারপরে মিলিয়নের কমা, তারপরে বিলিয়নের কমা। তার মানে আমাদের আস্তে আস্তে 52 বিলিয়ন, 763 মিলিয়ন, 300, 360, 340,000 আর 1, 340,001। মানে এটা তো বুঝেছি, প্রথম কমাটা হাজারের, তারপরের কমাটা মিলিয়নের, তারপরের কমাটা বিলিয়নের। যেহেতু আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, তাই আমরা এটাকে মিলিয়ন বিলিয়ন দিয়ে আমরা বলতেছি, তাই না? কিন্তু এটাকে আমরা যদি দেশীয় পদ্ধতিতে বলি, দেখেন দেশীয় পদ্ধতিতে এটাতে একটা ভেজাল আছে, কারণ দেশীয় পদ্ধতিতে কোটির উপরে কিছু নাই, তাহলে এটাকে আমরা কোটি বললে কি করতে পারি, এখানে ভেজাল হয়ে যাবে। দেখেন ভেজালটা কোথায় হয়ে যায়, কোটিতে, কোটিতে গেলে এটাতে ভেজালটা এটা কি বুঝেছি আমরা? আমরা কি উপরেরটা বুঝেছি? বুঝলে একটু ক্লিয়ার লেখেন দেখি সবাই, যদি বুঝে যাই এটা একটু ক্লিয়ার লেখেন, যে 52 বিলিয়ন, 763 মিলিয়ন, 340,000, 1, এটা কি বুঝেছি আমরা? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সুন্দর। ওকে, এখানে মানে হাজার লক্ষ কোটিতে আমাদের একটা ঝামেলা হচ্ছে, যে মনে করেন এই সংখ্যাটাকেই আমি লিখেছি, এই সংখ্যাটাকেই লিখেছি আমি। হাজার লক্ষ কোটিতে সমস্যাটা কোথায় হতে পারে দেখেন, যে এইখানে 3 ঘর আগে একটা কমা, আমরা কি তাই লিখেছি না, 5 2 7 6,
33400 তিনটা শূন্য এক, হ্যাঁ ওইটাই লিখেছি। তাহলে 3 ঘর আগে একটা কমা, তারপরে 2 ঘর একটা কমা, তারপরে 2 ঘর আগে কমা। তাহলে দেখেন এখন সমস্যাটা কোথায়, সমস্যাটা দেখেন ভালো করে বুঝে নেন, তাহলে আপনারা কখনো ভেজালে পড়বেন না। সমস্যাটা কোথায়, সমস্যাটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে 3 ঘর আগে কমা, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর 3 ঘর আগে কমা। কিন্তু দেশীয় পদ্ধতিতে 3 2 2 আগে কমা। কিন্তু এগুলো যখন এত বেশি থাকবে, তার মানে এইটা তো কোটি, কোটির আগে তো আর কিছু নাই। তার মানে কোটির আগে কিছু নাই মানে আপনাদেরকে মনে রাখতে হবে কোটির আগের গুলোও কোটি শুরু হবে, কিন্তু এটা কত কোটি, তখন আপনি আবার প্রথমকার প্রসেস শুরু করবেন। 3 2 2 আসার পরে তো এই পর্যন্ত এই বাকিগুলো তো কোটি, কিন্তু এইটা আমরা আবার আগের প্রসেসে 3 2 2 প্রসেসে চলে যাব। আবার এখানে 3 ঘর আগে একটা আমি কমা দিব। কেন কমা দিব দেখেন, এইটা মানে হচ্ছে এইটা এটা কত কোটি, তখন আপনি বলবেন 5276 কোটি। কথাটা বুঝছেন কিনা? মানে আবার আমরা 3 2 2 আগারে চলে যাব, এটা কত কোটি, তখন আমাকে বলতে হবে 5276 কোটি 33,40,001। কথা কি বোঝা গেছে? মানে কোটিটা কত, 5,000 কোটি, 5,000 কোটি। যেমন আমাদের, যেমন অনেক অনেক সময় আমাদেরকে ইয়ে করা হয় না যে আমাদের আমাদের ওই যে বাজেটের 5 লক্ষ কোটি, হ্যাঁ 6 লক্ষ কোটি, মানে কোটি ওইটা কিন্তু 6 লক্ষ কোটি, হ্যাঁ 5,000 কোটি, 3,000 কোটি, মানে কোটি ওটা কিন্তু 3,000 কোটি, এটা 3,000 কোটি বা 5,000 কোটি, এরকম বিষয়টা। সেই জন্য এই কোটির আগে যখন থাকবে তখন এটাকে আবার 3 2 2 আগে কমা দিয়ে যাব, তখন ওই সিস্টেমে আমরা আগাতে থাকবো। ক্লিয়ার, বুঝেছি কি কথাটা, কি বুঝেছি? ওকে, হ্যাঁ। আমি আমি আবার 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 একটা এক্সাম্পল দিই, দেখেন মনে করেন আরো বড় একটা সংখ্যা নিলাম, ধরেন 4 2 6 0 0, তারপরে 1 3 5 2 8 7 0 0 2 3 8, এরকম সংখ্যা নিলাম একটা। এটাকে আমরা দেশীয় পদ্ধতিতে বলার চেষ্টা করি আগে। হ্যাঁ, তাহলে কিরকম হবে, 3 ঘর আগে একটা কমা, তারপরে 2 ঘর আগে কমা, তারপরে 2 ঘর আগে কমা। তাহলে 3 2 2 আসার পরে কিন্তু কোটি হয়ে গেছে। তার মানে এর সামনে যে এত কিছু আছে এগুলো কিন্তু সবই কোটি, এগুলো কিন্তু সবই কোটি। মানে এর সামনে যা যা আছে, এই যে 3 2 2 আগে যা আছে, যদি এই পর্যন্ত থাকতো তাহলে 2 কোটি হইতো, এই পর্যন্ত থাকলে হইতো 52 কোটি, এই পর্যন্ত থাকলে হইতো 352 কোটি। তাহলে আমাকে এত কোটি আছে, সেটা আমি আবার এই পর্যন্ত যে কোটি আছে কোটির আগের গুলাও আমার এত কোটি, আসলে কত কোটি, সে তখন আবার আবার আমি 3 2 2 ফরম্যাটে যাব, 1 2 3, 3 ঘর আগে কমা, তারপরে 2 ঘর আগে কমা, তারপরে আবার 2 ঘর আগে কমা। আসলে বিষয়টা কি দাঁড়াইছে, বিষয়টা দাঁড়িয়েছে এটা কত কোটি, এটা কত কোটি, এই জায়গা পর্যন্ত কিন্তু কোটি, এটা কত কোটি, এটা আবার, এটা কি, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে এই যে 42 কোটি, 60 লক্ষ, 1,352 কোটি। মানে আমি এই 42টা যদি বাদ দিই তাহলে আরো ক্লিয়ার হবেন। দেখেন আপনার 42টা দিয়ে একটু কনফিউজ হয়ে যাইতে পারেন, 42টা পরে আমি বসাচ্ছি। যদি 42টা না থাকতো তাহলে এটা কত কোটি হইতো, মনে করেন 60 লক্ষ, 60,01,342 কোটি, মানে 60 লক্ষ কোটি, আসলে 60,01,342 কোটি। মানে এই জিনিসটা জিনিসটা কত কোটি, অ্যান্সার হচ্ছে 60 লক্ষ কোটি। এই জিনিসটা 60,01,352 কোটি, 352 কোটি, 87,238। কথা কি বোঝা গেছে? আর এখানে যদি সামনে 42 থাকে তাহলে কি 42 কোটি কোটি, আসলে এটা 42 কোটি কোটি। কারণ আমাদের দেশীয় পদ্ধতিতে যেহেতু কোটির উপরে কিছু নাই, আমাদেরকে এইভাবে করে হিসাব করতে হয়, মানে হাজার লক্ষ কোটির আগে আবার কোটি চলে আসে। কথা কি বুঝেছেন? আমাদের আমাদের বাজেট যেমন, বাজেট যখন আসে, এই যে বাজেট যেমন 6 লক্ষ কোটি, সেটা বলতে কি বোঝায়, এই জায়গায় 6 মনে করেন আছে, তাহলে 6,01,352 কোটি, এটা বোঝাচ্ছে। কথা কি বুঝেছেন? 6,01,352 কোটি, এটা বোঝাচ্ছে। তারপরে তারপরে হচ্ছে 87 লক্ষ, তারপরে হাজার তো নাই, তার মানে 238। এই ক্লিয়ার সবাই? আমি আমি একবারে পুরো নাম্বার সিস্টেমটা কিভাবে করে গণনা করতে হয় এর চেয়ে বেশি কিছু আর লাগবে না, কারণ আপনারা যেহেতু বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, অনেক সময় ইয়ে দেওয়া থাকে না, ওই যে আপনাদেরকে আহ অর্থনৈতিক সমীক্ষা পড়তে হয়, অর্থনৈতিক সমীক্ষা দেখবেন যে ইয়ার পারপাসে খরচ হয়েছে 62,000 কোটি টাকা,
তাহলে 62,000 এত কোটি টাকা, এটা যদি আপনাদের সংখ্যায় লেখা থাকে সাধারণ জ্ঞানের প্রশ্নে, আপনারা তো পারবেন না। আপনারা তো পারবেন না সাধারণ সাধারণ জ্ঞানে যদি মনে করেন এটা যদি কথায় লেখা মানে সংখ্যায় লেখা থাকে, আপনারা তো বুঝতে পারবেন না যে এটা কত দেওয়া আছে। আপনি ঠিকই পড়ছেন, মনে করেন এইবারকার বাজেট ধরলাম 6 লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার সংখ্যায় লেখা আছে, আপনি বুঝতেই পারবেন না আসলে কত সংখ্যায় লেখা আছে। সবাই কি বুঝেছেন? 6 লক্ষ কোটি টাকা থাকলে বিষয়টা হচ্ছে কি রকম হবে, যে 6 লক্ষ আগে লিখতে হবে, 6-এর পরে 2টা শূন্য, এটা হচ্ছে হাজারের শূন্যগুলা, এটা তো লক্ষ, তারপরে হাজার, তারপরে 3টা শূন্য দিলে 6 লক্ষ। 6 লক্ষ কোটি, কোটির জন্য এই যে 2টা, তারপরে 2টা, তারপরে আবার 3টা, এইটা হচ্ছে 6 লক্ষ কোটি। কিভাবে 6 লক্ষ কোটি হলো আপনি বলবেন কিভাবে, একটু হিসাবটা বুঝাই দেন আমাকে। এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। কত কোটি? এটা হচ্ছে কোটি, এই পর্যন্ত কোটি। কত কোটি? এটা এটা আবার হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, তাহলে 6 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। মানে কত কোটি? 6 লক্ষ কোটি টাকা। যেমন আমাদের আমাদের যখন ওই যে হলমার্কের যে কেলেঙ্কারি হইলো, 3,000 কোটি টাকা। 3,000 কোটি মানে কি? 3,000, তারপরে তারপরে 2টা শূন্য, তারপরে 2টা শূন্য, তারপরে 3টা শূন্য, এটা হচ্ছে 3,000 কোটি টাকা। আমাদের আমাদের কেলেঙ্কারি হয়েছিল না 3,000 কোটি টাকা। তার মানে এইখানে এটা হচ্ছে হাজার, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে এটা হচ্ছে কোটি। তার মানে কত কোটি? এই যে এইখানে আছে 3,000, তার মানে এটা হচ্ছে 3,000 কোটি টাকা। 3,000 কোটি। কোটির আগে যেহেতু আর কিছু থাকে না, 3,000 কোটি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝেছি? ওকে, ঠিক আছে। এবার আমরা একটু এমসিকিউ সলভ করা শুরু করে দিব। তো প্রথম কথা হচ্ছে যে নাম্বার সিস্টেম যে পড়াচ্ছি, নাম্বারের বিষয়টা অনেক মজার জিনিস। হ্যাঁ, যে নাম্বার সিস্টেমটা যে পড়াচ্ছি এটার সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে যে এক অঙ্ক যদি বলে, এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত সেটা বলেন। এক অঙ্কের মানে সবচেয়ে বড় সংখ্যা কি এক অঙ্কের? জিহাদ, হ্যাঁ জিহাদ সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার দিছে। এক অঙ্কের লার্জেস্ট নাম্বার। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছে ধুমধাম ধুমধাম ধুমধাম। হ্যাঁ, এক অঙ্কের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 9। এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 9। আচ্ছা, এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 9, আর 2 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কত? 2 অঙ্কের সর্বনিম্ন মানে 2টা অঙ্ক দিয়ে যদি আমরা সর্বনিম্ন তৈরি করি। 11 লিখছেন জিসান, হয় নাই? 11 কি অ্যান্সার কি হবে? হ্যাঁ, ওই বাকিরা সঠিক অ্যান্সার দিছে। 2 অঙ্কের অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছে। 2 অঙ্কের আচ্ছা, ওকে। হ্যাঁ, এই জন্য কোশ্চেনের অ্যান্সার গুলো জরুরি। মানে এখানে এখানে অপশন যেগুলো আসলে অনেকে অ্যান্সার দিয়েছে। একজন অ্যান্সার দিয়েছে 2টা 0, একজন অ্যান্সার দিয়েছে 0-2, একজন অ্যান্সার দিয়েছে 11, একজন অ্যান্সার দিয়েছে 10। এটার অ্যান্সার হবে 10। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 10। 10 মানে 2 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। কারণ যদি আপনি 0-0 লেখেন, এটা 2 অঙ্ক বলা হয় না, এটাকে এক অঙ্কই বলা হয়। 0, 0-0 মানে 0, আর 0-1 মানে 1, তাই এটাও এক অঙ্কেরই সংখ্যা। আপনি 0-1 লেখা মানে 2 অঙ্ক হয়ে যায়নি, এটা একই হয়েছে। সেই জন্য এটা এক অঙ্কেরই সংখ্যা। 0-1 লিখলেও এটা এক অঙ্কেরই সংখ্যা। আর 11 লিখলে, কারণ 11-র চেয়ে ছোট সংখ্যা যেহেতু আছে 10, তার মানে 10 হচ্ছে 2 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। ক্লিয়ার? 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। তাহলে একটা জিনিস কি বুঝলেন, যে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা 9। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 10। এরকম ভাবে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 100, তাই না? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি 100 না? 3 অঙ্ক শুরু কোথা থেকে? 100 থেকে। কারণ তার আগে তো 2 অঙ্ক আছে। 2 অঙ্ক থেকে 3 অঙ্ক যখন যায়, তখন 3 অঙ্ক যখনই আসলো তখন কি 100 সবচেয়ে ছোট সংখ্যাটা হয়? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 100। 100 হচ্ছে ছোট কি, আপনি নিলে তো 99 হয়, সেটা তো 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? 100 না? তাহলে এইখান থেকে আমরা কি একটা জিনিস বুঝতে পারতেছি, যদি আমাদেরকে এরকম করে বলে, ধরেন আমাকে এই কথাটা বললো যে 9 অঙ্কের
9 অঙ্কের সবচেয়ে সবচেয়ে বলার দরকার নেই, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 8 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? কি হবে বলেন, এখান থেকে ডিসিশন নিয়ে বলেন, বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? সবাই বুঝে গেছি না? এক হবে অবশ্যই, তাই না? এক হবে না? এই যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা, মানে পরেরটার ক্ষুদ্রতম সংখ্যা এবং আগেরটার বৃহত্তম সংখ্যা সবসময় পার্থক্য হচ্ছে এক। বুঝেছি? মানে এই যে, মানে এই যে আগেরটার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আগেরটার 8 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা আর 9 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটার মধ্যে পার্থক্য সবসময় এক হবে। ক্লিয়ার? বুঝেছি না? ওকে, ঠিক আছে, অনেক কাহিনী করলাম, এবার আমরা এমসিকিউ চলে যাই। আমরা কিন্তু অনেক এমসিকিউ সলভ করব, মানে মূলত যেহেতু এমসিকিউ সলভ করবো, আমাদের স্লাইড গুলো এমসিকিউ ভিত্তিক। আসেন, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, তাহলে আমরা চলে যাই এমসিকিউ এ। প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেনটা আমাদের যেই জায়গায় এসছে সেটা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অনেক জায়গায় আসছে, আমি দুই একটা নাম দিয়েছি এখানে। 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? অপশন এ বি সি ডি অপশন দেয়া আছে, এখন আমাদেরকে অ্যান্সার দিতে হবে। কি অ্যান্সারটা হতে পারে? এ বি সি ডি কি অ্যান্সার হতে পারে বলেন? তাহলে 6 অঙ্কের কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার নাম কি? 6টা 9। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা অবশ্যই 6টা 9 হবে। বৃহত্তম সংখ্যা বললেই যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা বলুক সেটা 9 দিয়ে। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয়, এরকম এরকম আমাদের বিষয়টা। আর ক্ষুদ্রতম সংখ্যা বললে, যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, যেই অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা বলুক, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে একটা শূন্য, তাহলে 2 অঙ্ক হয়ে গেল। 3 অঙ্কের ক্ষুদ্রতম বললে দুইটা শূন্য দাঁড়াবে একের পরে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পরে তিনটা শূন্য বলবে, এরকম। তাহলে 6 অঙ্কের যদি বলি, 6 অঙ্কের কথা যদি আমি বলি, তাহলে দেখেন 1 2 3 4 5, এখানে 6, 6 অঙ্ক। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে 1 2 3 4 5, পাঁচটা শূন্য আসবে। তো এখন আমি যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে? বিয়োগ করলে কি আসবে? এটা তো 9 আসে, এটা তো 9 আসে, এটাও তো 9 আসে, এটাও 9 আসে, এটাও 9 আসে, এটা বিয়োগ করলে 8 আসে। তার মানে 8, তারপরে হচ্ছে 5টা 9 আসবে, 8-এর পরে 5টা 9। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার সবাই? খুবই খুবই ইজি, খুবই ইজি জিনিস, কিন্তু পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা ইজি জিনিস হোক কঠিন জিনিস হোক, আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা এক এক করে সলভ করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। মানে এইখানে এখানে এই এই জন্য আমি অঙ্ক কথাটা বুঝাচ্ছি, যে অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা এটাও বোঝাটা উচিত, সেজন্য আমি বলেছি যে 3 অঙ্কের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিষয়গুলো আসলে কি। ওকে, এরপরের সংখ্যা, এরপরেরটা 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত? প্রতিরক্ষা মাত্রা, এইটাও অনেকবার আসছে, কিন্তু আমি জাস্ট দুইটা জায়গার কথা লিখেছি। তো এটা কিরকম হতে পারে? 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 1 2 3 4 5, 5টা 9 হবে, তাই না? 5টা 9, 5টা 9 হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা তো আপনি বুঝতেই পেরেছেন, একের পরে বাকি চারটা শূন্য হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই দুটো যদি যোগ করি, এখানে 9 আসলো, এখানে 9 আসলো, এখানে 9 আসলো, এখানে 9 আসলো, কিন্তু 9 আর 1 এখানে 10 আসবে। তবে 10 তারপরে চারটা 9, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? যেহেতু যোগ করতে বলেছে, যোগ যোগ করতে বলেছে, হ্যাঁ যোগ করতে বলেছে। মানে ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পরে তার চেয়ে, মানে এক তো একটা ডিজিট হয়ে গেছে, আর বাকিগুলা আমাদের জাস্ট যোগ করে দিব, মানে শূন্য বা ইয়েতে বসাই দিব। ওকে, ঠিক আছে।
ওকে, সবাই পারতেছি, মজা লাগতেছে আমারও। সবাই পারলে আমার মজা লাগে, সমস্যা নেই। সহজ জিনিস আর কঠিন জিনিস হোক, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ওকে, কোশ্চেন দেখা যাক। 0, 1, 2, 3 এটা দ্বারা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? আচ্ছা ভাইয়া, মানে এখানে যে বলেছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলের কথা, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এইটা দ্বারা বৃহত্তম সংখ্যা যদি আমাকে বানাতে হয়, অবশ্যই বড়টাকে আগে বসাতে হবে, বড়টাকে আগে বসাবো, তারপরে আস্তে আস্তে ছোট গুলাকে বসাবো, তাহলে বৃহত্তম সংখ্যা হবে। এটা দ্বারা বৃহত্তম সংখ্যাতে প্রথমে দিতে হবে বড়টা, তার চেয়ে ছোটটা দিতে হবে, তারপরে তার চেয়ে ছোটটা, তার চেয়ে ছোটটা। কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0, 1, 2, 3 নয়। কারণ 0, 1, 2, 3 মানে তো 1, 2, 3, এটা কিন্তু 3 অঙ্ক হয়ে যাবে তাহলে। সেই জন্য নিয়মটা হচ্ছে শূন্য যদি থাকে, শূন্যটা একটা ডিজিট পরে দেওয়া, একটা ডিজিট পরে দিতে হয়। তার মানে 3 অঙ্ক, এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 2, 3। মানে আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু শূন্যটাকে আগে দেওয়া যাবে না, শূন্যটাকে সামনে দেওয়া যাবে না। তার মানে এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7, হাতে থাকলো 1, 3, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 8, তার মানে এখানে থাকে হচ্ছে 1। কত আসে বলেন, কত আসে? 2187। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার না? ওকে, সবাই ক্লিয়ার? তবে মানে এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অনেকে আমরা ভুল করি যে হ্যাঁ 0, 1, 2, 2, 3 মনে হয় ক্ষুদ্রতম সংখ্যা হবে। হ্যাঁ, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0, 1, 2, 3 নয়, 0, 1, 2, 3 নয়। কেন নয়? কারণ 0, 1, 2, 3 মানে তো 1, 2, 3, তাহলে কিন্তু 3 অঙ্ক হয়ে যাবে। তাই যখন আপনার শূন্য থাকবে, যখন শূন্য থাকবে, যখন শূন্য থাকবে, তখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে তো, বৃহত্তম সংখ্যা মানে এইটা দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আপনাকে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হইলেই বড় সংখ্যাটাকে আগে নিব, তারপরে ধারাবাহিক ভাবে তার চেয়ে ছোট সংখ্যাটাকে নিব, তার চেয়ে ছোট সংখ্যাটাকে নিব, তার চেয়ে ছোট সংখ্যাটাকে নিব, তাহলে বড় সংখ্যা সবচেয়ে তৈরি হবে। কিন্তু ছোট সংখ্যা তৈরি করতে গেলে সবচেয়ে ছোটটাকে আগে নিলেও ছোটটা শূন্য হইতে পারবে না, কারণ শূন্য নিলে সেটা আর 4 অঙ্ক থাকবে না, তাই এটা শূন্য নেওয়া যাবে না। শূন্যের চেয়ে যেটা বড় সেটাকে নিতে হবে, তারপরে শূন্যটাকে বসাবো, তার চেয়ে ছোটটা, তার চেয়ে একটু বড়টা বসাবো, সবচেয়ে বড়টাকে ডান পাশে বসাবো। তার মানে এইটা হবে সবচেয়ে ছোট সংখ্যা 4 অঙ্কের, আর এটা হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এইটা মানে এই ডিজিট গুলো দিয়ে তারপরে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, ঠিক আছে, সহজ জিনিস। আর এরপরে আমাদের যে কোশ্চেন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? হ্যাঁ রে ভাই, এটা তো আপনারা তখনই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, আপনারা সবাই পারছিলেন তখন, তাই না? কিসের? ওই যে ওইটা 4 অঙ্কের কি দেওয়া আছে, 4 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে। আবার সরি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা লিখার প্রয়োজন আছে? এটা কি লিখারই প্রয়োজন নাই, কারণ 5 অঙ্ক মানে পরেরটার ক্ষুদ্রতম এবং আগেরটার বৃহত্তম হইলে এই দুটার পার্থক্য কিন্তু 1 হবে, এটা কিন্তু লিখার প্রয়োজন নাই। এটা আমি আমি একটু আগে বুঝাইলাম। আর যদি লিখে লিখে করেন, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কেমনে তৈরি করবেন? প্রথমে 1, তারপরে 4টা শূন্য, 1, 2, 3, 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা, 4টা 9। এটা বিয়োগ করে দিলে কি আসবে? বিয়োগ করে দিলে 1 আসবে। বিয়োগ করে দেওয়ার সিস্টেম হচ্ছে এটা, বিয়োগ করলে 1 আসবে, কারণ 10 থেকে 9 গেলে 1, তার মানে 1 হাতে থাকলো 1, 1, 1, 1 আর 9 মিলে 10, 10 শূন্য, এরকম করে শূন্য শূন্য হাতের 1 মিলে আবার এখানে শূন্য, মানে 1 থাকবে আর কি। এইটা আর এটার মধ্যে ডিফারেন্স আসলে 1, বিয়োগ করলে 1 আসবে। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার না? হুম, ঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আপনাদের ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, এটা 41তম বিসিএস এ 2টা আসছে, তারপরে প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় আসে, তারপর প্রত্যেকটা প্রাইমারি পরীক্ষায় আসে, যে কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট। বাস্তব সংখ্যা থেকে এটা একটা খুবই কমন কোশ্চেন, তাই না? মানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আমরা আমরা লিখে রাখছি যে এটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে কোন ভগ্নাংশ বড় আর কোন ভগ্নাংশ ছোট। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দিই 41তম বিসিএস এ যেটা কোশ্চেন আসছে, যে
এই যে 5/12, 6/13, 11/24 আর 3/8 মধ্যে কোন সংখ্যাটা, কোন ভগ্নাংশটা হচ্ছে বড় বড় ভগ্নাংশ কোনটা, সেটা আমরা যদি আসি, তো আমরা কিভাবে করে করতে পারি। তো এইটা নিয়ে তো আপনারা মনে হয় আমার ইউটিউবে তো প্রচুর পরিমাণে এগুলা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা অনেকে দেখছেন জিনিসটা, যে খুব ইজিলি আমরা বের করতে পারি। মনে করেন এই ভগ্নাংশটার এই যে লব যে আছে, এই লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশটার আমি যদি হর হর যদি আমি গুণ করে দিয়ে এই লবটার উপরে যদি বসাই দিই, 5 আর 13, 5 আর 13 যদি আমরা গুণ করি, 5 13 হচ্ছে 65, এই 65টা এই লবের উপরে বসাবো, 65। এবং এর লবের সাথে এর এর আগেরটার হরটা আমি গুণ করে দিয়ে উপরে বসাবো। 6 আর 12 গুণ করলে 6 12 78, 6 12 হচ্ছে 78। তো আমাদেরকে যেহেতু বের করতে বলছে কোন ভগ্নাংশটি বড়, তার মানে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 78, যেহেতু 65 আর 78-এর মধ্যে 78 বড়, তার মানে এই দুইটার মধ্যে জয়ী হয়েছে হচ্ছে এই 78। আর যদি ছোট বের করতে বলতো তাহলে এ জয়ী হইতো। যেহেতু আমাদের বের করতে বলছে হচ্ছে এইটা মানে বড়টা, তার মানে 65 আর 78-এর মধ্যে যেহেতু 78 বড়, সরি 6 12 তো 72, 78 লিখছি না, 6 12 78 লিখছি, 6 12 72, আমি 78 লিখলাম কেন, 6 12 72, মানে এইটা তো বড়, তার মানে এইটা জয়ী হয়েছে। তাহলে এইটা এই দুটার মধ্যে জয়ী হয়েছে 6/13। ক্লিয়ার? এটা কি বুঝেছেন? মানে এই জিনিসটা কি বুঝেছেন? আবার আবার ভালো করে বুঝেন, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়, এটা বোঝার জন্য আমাদের প্রথম মানে এই যে এই লবের সাথে এই লবটাকে একটা গোল্লা মারবেন, এই লবের সাথে পরেরটার হর গুণ করে দিবেন। যে 5 আর 13 গুণ করলে 5 13 65, 65 এখানে বসাই দিলেন। এইটাতে একটা গোল্লা মারবেন, এর সাথে এই 12 গুণ করলে 6 12 72, 72 এখানে বসাই দিলেন। এই 65 আর 72-এর মধ্যে কি 72 বড়, তার মানে এই দুইটার মধ্যে এই যে ক আর খ এর মধ্যে এখানে হচ্ছে 6/13টা হচ্ছে বড়, কারণ আমাকে বড় ভগ্নাংশ বের করতে বলছে। ঠিক আছে? আবার এই দুটার মধ্যে কে বড় এটা বের করার জন্য এখানে আমি যদি 11টাতে একটা গোল্লা মারি, তাহলে 11 আর 8 যদি গুণ করি, 11 আর 8 গুণ করে এখানে বসাবো, 8 11 88। এই তিনটাতে আমি যদি গুণ করি, 3 আর 24 যদি গুণ করি, 3 24-এ 72 এখানে বসাই, 72। তাহলে এই দুইটার মধ্যে কে বড় হইলো, এই দুটার মধ্যে বড় হইলো কিন্তু এই 88টা, 88 আর 72-এর মধ্যে কি 88 বড়, তার মানে অবশ্যই কি 11/24টা এই দুইটার মধ্যে বড়। কিন্তু কথা হচ্ছে এই দুটার মধ্যে কে বড়, তাহলে আমরা তো পাইলাম ওই দুটার ক্ষেত্রে পাইলাম, তাহলে এই দুটার মধ্যে কে বড় হচ্ছে সেটা কিভাবে করে পাবো, আমরা গুণ করে দিব। প্রথমে 6 আর 24 আমরা গুণ করি, 6 আর 24 যদি আমরা গুণ করি, 6 আর 24 গুণ করলে কি আসে, যে 4 6 24, আর 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, 144। আর 11 আর 13 যদি গুণ করা যায়, 13 আর 11 গুণ করলে প্রথমে আসবে 3, তারপরে 3 আর 1 হচ্ছে 4, 143 আসে। তার মানে 144টা বড়, তার মানে 6/13টা হচ্ছে বড়, তার মানে অবভিয়াসলি খ নাম্বারটা বড়, খ নাম্বারটা বড়। ঠিক আছে? তাহলে আপনি এখন বলবেন এই কোশ্চেনটার অ্যান্সার দিতে আপনারা আপনারা কি মানে এখানে একটা মজার কাহিনী হচ্ছে কি, যে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে অনেকেই বলবে যে হ্যাঁ আপনি তো এইটা কোশ্চেন আমাকে করালেন প্রায় 5 মিনিট ধরে। হ্যাঁ মানে আমি দেখবেন যে ইউটিউবে কিছু কিছু মানে ইয়া আছে, স্টুডেন্টরা আছে বা ছাত্ররা আছে, আমি কোনো কিছু বলি না আর কি, ওরা বলে কি আমি ওখানে লিখছি 10 মিনিটে অ্যান্সার দিন, এটা 10 সেকেন্ডে এটার অ্যান্সার দিন, হ্যাঁ 10 সেকেন্ডে অ্যান্সার পারবেন। তো আমাকে বলে কি যে ওখানে নিচে কমেন্ট করে যে আপনি তাহলে 10 মিনিটের ভিডিও বানাইলেন কেন। কোশ্চেনটা শুনে আমার মনে হয় একটা স্টুডেন্টকে আমি যদি যোগ শিখাই, এই যোগটা শিখাতে একটা স্টুডেন্টকে, একটা ছোট বাচ্চাকে শিখাতে তো 5 দিন লেগে যায়, তার মানে কি যোগটা করতে 5 দিন লাগবে নাকি, মানে কথাটা বুঝেন। মানে শিখানোর সময়টাকে ওরা মনে করছে কি 5 সেকেন্ডে শিখুন, মানে কি 5 সেকেন্ডে করতে করতে পারবেন আপনি। এটা এটা শিখাতে তো আপনার অনেক বেশি সময় লাগবে, কারণ শিখাতে অনেক বেশি সময় লাগবে মানে কি আপনাকে আগে বুঝতে হবে যে এটার সাথে এটা গুণ করে এটার উপরে আমি বসাবো, এটার সাথে এটা গুণ করে এটার উপরে বসাবো। কিন্তু একবার যখন আপনি শিখে যাবেন তখন সময়টা কত লাগবে সেটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন কিরকম, আপনি দেখেন মনে করেন 5 আর 13, 5 আর 13 গুণ করলে 5 13 65, 6 আর 12 গুণ করলে হচ্ছে 72, 72 বড়, তার মানে এইটা বড়, লিখে ফেললেন। এই দুইটার মধ্যে 8 আর 12 গুণ করলে 8 আর 11, 8 11 88, এটা গুণ করলে 3 24 72, তার মানে এই দুটার মধ্যে এটা বড়। তার মধ্যে এই যে এই দুটো আপনি এখন প্র্যাকটিস করবেন। এখন আমার করতে কতক্ষণ সময় লাগলো, মানে কথাটা কি বুঝছেন কিনা, কথা কি বোঝা গেছে? মানে এই জিনিসটা মানে তখন আপনি স্পিডে করে ফেলতে পারবেন যখন আপনি শিখে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের খ নাম্বারটা অ্যান্সার হবে, খ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে।
আসেন আবার আবার আমরা সেকেন্ড সেকেন্ড আরেকটাতে চলে যাই। এইবার হচ্ছে 41তম বিসিএস এ আরেকটা আসছে, কোনটি ছোট, কোনটি ছোট, যে বুঝতে পারেন নাই ভালো করে বুঝে নেন, এই যে দ্বিতীয় আরো একটা আছে কোনটি ছোট, এটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা প্রথম কথাটা বলে নেই, যদি কোনো কিছু কাটাকাটি যায় আপনি একটু কাটাকাটিটা কইরে নেবেন, আপনি কষ্ট করে কাটাকাটি করে নেবেন। যদি কোনো ভগ্নাংশ এমন দেওয়া থাকে যেমন 18 আর 36 কাটাকাটি যায় না, 18 কে 18, 18 দুগুণে 36 কাটাকাটি যায় না, আপনি কাটাকাটিটা আগে করে নেবেন, তাহলে আপনার জন্য হিসাবে সুবিধা হবে, কারণ ছোট সংখ্যা হলে হিসাবে সুবিধা হয়। আর এখানেও কাটাকাটি যায়, তিন তিন চারকে চার, তিন চারে 12 কাটাকাটি যায়, কাটাকাটিটা আগে করে নেবেন, কাটাকাটি করলে আপনার জন্য হিসাবে সুবিধা হবে। তারপরে আপনি কি করবেন, এই যে দেখেন এইখানে আছে এক, এক আর তিন, এই যে এই পাশটার লবের সাথে এই পাশটার হরটা গুণ করে দিবেন, 3 ওকে 3, উপরে 3 বসালেন। আবার এইটার সাথে এই পাশের হরটা আপনি গুণ করে দিবেন, 5 দ্বিগুণে 10। তার মানে এখানে যেহেতু 10টা হচ্ছে বড় আর 3টা ছোট, তারপর আপনাকে তো বলছে ছোট সংখ্যা নির্ণয়, তার মানে এই দুটার মধ্যে ক হচ্ছে ছোট, তার মানে এই দুটার মধ্যে আসলে আমাদের 36 মানে এই 18/36টা হচ্ছে ছোট। আবার এই দুটার মধ্যে কে ছোট, যে এই দুটা গুণ করলে 3 16 48, আর এখানে হচ্ছে 31 দে 31 ওকে 31, এই দুটার মধ্যে এখানে যেহেতু 31 আসছে এখানে 48, তার মানে এখানে হচ্ছে ঘটা ছোট। এই ঘটা কি, এই ঘটা হচ্ছে আপনার 4/12। তাহলে এটা তো আমাদের কাটাকাটি যাচ্ছিল, এটা হচ্ছে 2 এর 1 আর এটা হচ্ছে এটা ছিল হচ্ছে 3 এর 1, 2 এর 1 আর 3-এর 1-এর মধ্যে কে ছোট, আবার ওই একই কাহিনী করতে পারেন, যে 3 আর 1 গুণ করলে তো 3 হয়, আর 2 আর 1 গুণ করলে তো 2 হয়, তার মানে অবভিয়াসলি এই জিনিসটা ছোট, তার মানে 12-এর 4টা হচ্ছে এখানে সবচেয়ে ছোট। কথা কি বুঝছেন আপনারা, কথা কি বুঝতে পেরেছেন, কথাগুলো কি বুঝলেন? ওকে সবাই, ইসমাইল হোসেন বুঝি নাই, ভালো বুঝি নাই, আচ্ছা ভালো বুঝেন নাই, ওকে কিছু দেখেন তাহলে, এই যে এইটার লবের সাথে এইটার হর গুণ করে দিবেন, গুণ করে দিয়ে এখানে বসাবেন, আবার এই লবের সাথে এই হরটা গুণ করে দিয়ে এখানে বসাবেন, এই দুটার মধ্যে যে বড় সে ভগ্নাংশটা বড়, এই দুইটার মধ্যে এই গুণটার মধ্যে যেটা ছোট আসবে সেই ভগ্নাংশটা ছোট হবে, এতটুকুই তো কাজ। মানে এটা কি না বুঝলে তো খুব টাফ না, এই জিনিসটা না বুঝলে তো আসলে উচিত হবে এটা। আচ্ছা ঠিক আছে, আরো একটা করি এই টাইপের, এবারকারটা প্রাথমিক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে 2018-তে, ঠিক আছে? তাহলে দেখেন আপনার দুইটা দিলাম বিসিএস এর, একটা দিলাম প্রাইমারি, তাহলে আপনি বলেন কোশ্চেনটা কি মানে কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট না অনেক, মানে দেখতে পাচ্ছেন যে কতটা ইম্পর্টেন্ট আসলে বিসিএস এ, তারপরে প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধনে, সব জায়গায় এই কোশ্চেনটা আসে। হ্যাঁ সব জায়গায় এই কোশ্চেন আসে, সব সব জায়গাতেই। যেমন কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কোনটা ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন আমি নর্মাল প্রসিডিওরে এটা বুঝাই দিয়ে দিই, এবার বুঝে যাবেন, যারা বুঝেন নাই তারাও বুঝে যাবেন। এই 4-এর সাথে কি করবেন, এই লবটার এই জায়গাটাতে আপনি এর পরেরটার হরটা গুণ করে এখানে বসাবেন, মানে পরের ভগ্নাংশের নিচেরটা আপনি গুণ করে এখানে বসাবেন, এইটার উপরে বসাবেন, এই লবটার উপরে বসাবেন। 4 আর 36 গুণ করলে 4 6 24, আর 3 4 12, আর 2 হচ্ছে 12, আর 2 হচ্ছে 14, তাই না? 12 আর 2 হচ্ছে 14, আচ্ছা 144, আর সাথে সাথে হচ্ছে 49, এইটাও এইখানে এই দুইটা গুণ করে এখানে বসাবো। এটা কি মানে এইটুক কি বুঝতে পারতেছি যে আমরা কি করতেছি, যে 7 আর 7 49, হাতে থাকলো 4, 7 দ্বিগুণে হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18। তাহলে এই দুটার মধ্যে ছোট কে, আমরা একটু বলেন এই দুটার মধ্যে ছোট কে, এই দুটার মধ্যে ছোট কে, ক আর খ এর মধ্যে ছোট কে, ক আর খ এর মধ্যে। হুম, গুড। ক আর খ এর মধ্যে ক নাম্বারটা ছোট, কারণ এখানে 144 এসছে আর এখানে 189 আসছে, 144 আর 189 এর মধ্যে অবশ্যই 144টা ছোট, সেই হিসাবে আমাদের ছোটটা যেহেতু ছোট বের করতে বলছে, ক্ষুদ্রতমটা, তাই 4 এটা আমি বের করে নেব, ঠিক আছে? এই দুটার মধ্যে এটা ছোট, এই দুটার মধ্যে কে ছোট, তাহলে 11-র সাথে আমি 9 গুণ করলে আসে 9 11 99, 2 এর সাথে 45 গুণ করলে আসবে 45 দুগুণে 90, ঠিক আছে? তার মানে এই দুটার মধ্যে ছোট কে,
এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে ক, গ আর ঘ এর মধ্যে ঘ নাম্বারটা ছোট, যেহেতু এখানে 99 আসছে আর এখানে কি 90 আসছে, তার মানে অবশ্যই আমাদের ঘ নাম্বারটা ছোট, ছোট চাইছে যেহেতু, তার মানে এই এখন এই এই দুটার মধ্যে কে ছোট? তার মানে এই দুটাকে আমি গুণ করব, তার মানে 4 9 36, এই তো। আর এই দুটা যদি গুণ করি, হ্যাঁ 27 দুগুণে 54, তার মানে এখানে কি 36 আসছে, তার মানে 27 4 এটাই সবচেয়ে ছোট। ক নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার কি আমরা? ওকে, ঠিক আছে। এখানে এখানে একটা জিনিস আমি বলি, এখানে এখানে জিনিসটা হচ্ছে কি, যে আপনাদের প্রথম থেকে যেই কোশ্চেন গুলা আমি দিলাম, ধরেন আপনাদের অনেকেই বলতে পারে যে এই এটা তো আসলে এটা তো আসলে 2 এর 1, এটা তো আসলে 2 এর 1, আর এটা তো কাটাকাটি করলে আসলে এটা হচ্ছে 3-এর 1। আপনাকে আমি বললাম যে 2-এর 1, তারপরে 5-এর 3, একজন জিজ্ঞাসাও করছে 2-এর 1, তারপরে উপরে 5 নিচে 3, আর এটা তো কাটাকাটি যায় না, 16 নিচে 31, আর 3 নিচে 1। এগুলোর মধ্যে এগুলোকে যদি আমি ধারাবাহিক ভাবে সাজাতে চাই, তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যদি সাজাতে চাই, কিভাবে করে আমরা সাজাতে পারি? হ্যাঁ, আপনি কিভাবে সাজাতে পারেন এটার জন্য বেশি কম্পেয়ার করার দরকার হয় না, একটু এইভাবে করে চিন্তা করতে পারেন। হ্যাঁ, প্রথমে এই দুটার মধ্যে কম্পেয়ার করলেন, মানে যদিও যদিও আপনাকে একটা কথা বলি, ধরেন এগুলোই যদি থাকে, এটা কম্পেয়ার না করেও কি বোঝা যাচ্ছে না যে এইটা তো একের চেয়ে বড় ভগ্নাংশ, কারণ এইটা তো লবের চেয়ে হর শুধু, মানে হরের চেয়ে লব একটাতেই বড় আছে, তার মানে এইটা তো সবচেয়ে বড়, তাই না? এটা তো বোঝা যাচ্ছে না? এটা কি বোঝা যাচ্ছে যে এই সবগুলোর মধ্যে যে এ সবচেয়ে বড়? এটা কি দেখে বোঝা যাচ্ছে? এটা কি আমরা বুঝতে পারতেছি দেখে? কারণ মানে এটা তো একের চেয়ে বড় ভগ্নাংশ, তার মানে কারণ এটা 3-এর উপরে আছে 5, এটা 2-এর 1, এটা 31-এর 6, এগুলোর মধ্যে কিন্তু 3-এর উপরে 5 আছে, তার মানে এটা অবশ্যই বড়, তাই না? এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আপনি মনে করেন না আমি দেখে বুঝবো না, আমি তো একটু আমি অত ভালো স্টুডেন্ট না, আমি দেখে বুঝি না, তা আপনার জন্য কি আছে, আমি আস্তে আস্তে করে বলি যে আমি ধরেন ছোট থেকে বড় আমি সাজাতে চাচ্ছি, ছোট হতে বড়, ছোট হতে বড়, হ্যাঁ এরকম। তো আমি কি করতে পারি? যে কোনো দুইটা ভগ্নাংশ নেন আপনি, মানে এই 2-এর 1 আর 5-এর 3, এই দুটার মধ্যে কে বড় এটা আগে হিসাব করে ফেলেন। কে বড়? প্রথমে 1 আর 3 গুণ করলে আসবে 3, 5 আর 2 গুণ করলে আসবে 10, তাহলে কে ছোট হইলো? ছোট তো এই যে 3 পাইছি, যে এখানে 3 এখানে 10, ছোট হইছে হাফ, তার মানে এই দুটার মধ্যে হাফ ছোট, তার মানে এখানে এই দুটার মধ্যে হাফ হচ্ছে ছোট, মানে যে ছোট হচ্ছে তাকে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, এ ছোট। ওকে, এখন এই দুটার মধ্যে কে ছোট এটাও আমরা বের করে ফেলতে পারি। এই দুটার মধ্যে যদি আমরা বের করি, তাহলে কি হবে? এখানেই বের করি যে 3 16 হচ্ছে 48, আর এখানে 31 ওকে 31, তার মানে এই দুটার মধ্যে আমাদের ছোট যে 16 31, আর হচ্ছে 3-এর 1, এই দুটার মধ্যে ছোট হচ্ছে আপনাদের 31-এর দিকে, এই 31 তো এই জায়গায় পড়ছে, তার মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 3-এর 1, 3-এর 1 হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে দুইটা থেকে যে আপনি ছোট পাইলেন, এই দুটার মধ্যে কে 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 ছোট সেটা যদি আপনি বের করে ফেলেন, তাহলে সবচেয়ে ছোটটা বের হবে। এই দুটার মধ্যে যদি ছোটটা বের করে ফেলেন, তার মানে এই 2-এর 1 আর 3-এর 1, এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি 3 ওকে হচ্ছে 3, আর 2 ওকে হচ্ছে 2, তার মানে এই 3-এর 1টা হচ্ছে সবচেয়ে ছোট, 3-এর 1টা হচ্ছে সবচেয়ে ছোট, 3-এর 1, তার মানে 3-এর 1 হচ্ছে সবচেয়ে ছোট, এটাকে আপনি আগে লিখলেন 3-এর 1। এখন 2-এর 1, তো 2-এর 1 কি হয়েছিল? প্রথম দুইটার মধ্যে সবচেয়ে ছোট ছিল, প্রথম দুইটার মধ্যে সবচেয়ে ছোট ছিল যে 2-এর 1টা, আর এই দুটার মধ্যে সবচেয়ে ছোট ছিল হচ্ছে 3-এর 1, কিন্তু 2-এর 1 আর এইটার মধ্যে আমাদের কম্পেয়ার হয়নি। 2-এর 1 এবং 2-এর 1 এবং হচ্ছে 31-16-এর মধ্যে আমাদের কম্পেয়ার হয়নি, করে ফেলবেন দেখার সাথে সাথে তো কম্পেয়ার শেষ। 1 গুণন 31 মানে 31, এইটা গুণ করলে হচ্ছে 32, তার মানে এটা যেহেতু 31 হয়েছে, তার মানে 2-এর 1 হচ্ছে এরপরে ছোট, এরপরেরটা ছোট। এবং লাস্ট সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হইতে পারে এইটা, অথবা হইতে পারে এটা, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটা সবচেয়ে বড় হবেই, তার মানে এরপরে আসবে 31-16, তারপরে আসবে 3-এর 5, এইভাবে করে আপনি ভগ্নাংশগুলা সাজাতে পারেন। কিন্তু এটা আসে না আর কি,
পরীক্ষায় আপনার এটা আসে না। পরীক্ষায় কোনটি ভগ্নাংশ মানে সিরিয়ালি সাজাও, এটা আসে না। হ্যাঁ, এটার পরিমাণ খুবই কম এই ধরনের কোশ্চেন। আপনার আসবে হচ্ছে নিজের কোন ভগ্নাংশটি বড়, নিজের কোন ভগ্নাংশটি ছোট। ক্লিয়ার, বুঝেছেন? যদি রিটেনে আসে আর কি, এভাবে করে ফেলতে পারবেন, সমস্যা নাই। আরো নিয়ম আছে, আরো নিয়ম আছে, যেমন যেমন আপনারা ইচ্ছা করলে এগুলো সবগুলাতে একটা করে শূন্য বসাই দিয়ে ভাগ করে দিতে পারেন। আরো অনেকগুলো নিয়ম আছে, 5-6টা নিয়মের মধ্যে আমার কাছে এই আমি যেটা নিয়ম করালাম এটা সবচেয়ে ইজিয়ার এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে সবসময় করার মতো আর কি। সেই জন্য এই নিয়মে করাই আমি। ঠিক আছে, সবাই ক্লিয়ার, বুঝেছেন? আরো 5-6টা নিয়ম আছে, যে ভাগ করে দেওয়া, একটা নিয়ম হচ্ছে ডিরেক্টলি ভাগ করে দেওয়া, আরেকটা হচ্ছে শূন্য বসাই দিয়ে তারপরে ভাগ করে দেওয়া। হুম, ঠিক আছে, ওকে। এইবার আমরা এইবার আমরা করব দশমিকের গুণ। আচ্ছা, দশমিকের গুণ, গুণ ভাগ, এটা কি বিসিএস এ আসে না? এইটাও মানে গত 3-4 বার বিসিএস থেকে একবারে রেগুলার কোশ্চেন আসে, দশমিকের গুণ ভাগ, একবারে রেগুলার কোশ্চেন। এই যে 41তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছে। তার বিসিএস এ যে কোশ্চেন আসতেছে, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই এই হচ্ছে অপশন দেয়া আছে, আপনি এই কোশ্চেনের অ্যান্সার কেমনে দিবেন? দশমিকের গুণ খুবই সহজ। দশমিকের গুণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস। কিরকম করে করতে হয়? দশমিকের গুণ করতে গেলে প্রথমে আপনি মনে করবেন যে দশমিক নাই, দশমিক বলে কোনো জিনিস নাই, আপনি এটা চিন্তা করবেন। দশমিক এককে আপনি চিন্তা করবেন এক, 3.33 এটাকে আপনি চিন্তা করবেন 333, 7.1 এটাকে চিন্তা করবেন 71। মানে সব দশমিক উঠে গেছে। হ্যাঁ, সব দশমিক উঠে গেছে, মানে দশমিক বলে কোনো জিনিস নাই, দশমিক বলে জিনিস নাই। তারপরে আমি গুণ করব, এককে তো এগুলা দিয়ে গুণ করলে এটাই থাকে, তার মানে 333কে আমি 71 দিয়ে গুণ করবো, কারণ এক দিয়ে গুণ করলে তো আর কিছু করার নাই। 71 দিয়ে যদি গুণ করি তাহলে এক দিয়ে গুণ করলে তো 333 থাকে, আর এখানে শূন্য, 7 দিয়ে গুণ করলে 3 7 21, 3 7 21 আর 2 হচ্ছে 23, 3 7 21 আর 2 হচ্ছে 23। তার মানে এখানে আসে 3, এখানে 4, এখানে 6, এখানে 2, এখানে 3। তার মানে এই তিনটা সংখ্যা আমি যদি দশমিক বাদ দিয়ে গুণ করি তাহলে এটা আসে, দশমিক বাদ দিয়ে গুণ করলে এটা আসে। এই ক্ষেত্রে আপনাকে এখন দেখতে হবে শুধুমাত্র একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এই দশমিক গুলার পরে মোট কয়টা ডিজিট আছে। এখানে আছে একটা ডিজিট, মানে একটা অঙ্ক আছে, এখানে আছে দুইটা অঙ্ক, মানে এখানে আছে দুইটা ডিজিট, এখানে একটা, এখানে 1 আর 2, তাহলে একটা আর দুইটা মিলে 3টা, আর এখানে আছে একটা, 4টা। মোট 4টা ডিজিট আছে দশমিকের পরে। কি বোঝা গেছে? যে এইখানে আছে দশমিকের পরে একটা ডিজিট, এই যে দশমিকের পরে একটা ডিজিট, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, 3টা। তাহলে এই 1 আর 2 হচ্ছে 3, আর 1 হচ্ছে 4টা মোট ডিজিট আছে। তাহলে ডান পাশ থেকে 4 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর আগে দশমিক বসবে। কেন? কারণ উত্তরেও আমার দশমিকের পরে 4টা ঘর থাকবে, তার মানে উত্তরেও দশমিকের পরে এই যে 4টা ঘর আসলো, তার মানে 2.3643 এটাই অ্যান্সার হবে। তা 2.3643 কোথায় অ্যান্সার আছে? 2.36 পর্যন্ত আছে, এই তো। এর পরে দশমিকের পরে এইটুকু না লিখলেও তো ক্ষতি নাই, এটা তো খুবই ছোট একটা জিনিস। সেজন্য গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার আমাদের? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তরে আসছে এই কোশ্চেন। আচ্ছা, অপশন কই? হুম, এই তো। তো বলেন, এটার অ্যান্সার কি হতে পারে? কি করবেন? মানে এটা কি অ্যান্সার দেখেই বলে দিতে পারবেন না? অ্যান্সার দেখেই, মানে একটু চোখটা ভালো থাকতে হবে আর কি, আপনাদের শূন্য না হলে গুনতে পারবেন না। একের সাথে 875 গুণ করলে তো 875ই হয়। তাহলে 875, কিন্তু দশমিকের পরে এখানে কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, মোট 9টা ডিজিট হবে। তাহলে মোট দশমিকের পরে 9টা ডিজিট এবং 875, তার মানে এইটা বা এইটা অ্যান্সার হবে। দেখা যাক কোনটা অ্যান্সার হয়। দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টা আছে।
1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে, তো দশমিকের পরে 9টা হবে। দশমিকের পর 9টা হবে না, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, তারপরে 9টা ডিজিট হবে দশমিকের পরে, সি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছেন? মানে ব্যাপারটা হয়েছে, ব্যাপারটা হয়েছে যে মানে এইখানে তো এগুলা দশমিক বাদ দিলে এটা তো আসলে এক, তাই না? মানে বিষয়টা কি হয়েছে, এটা তো এক, এগুলা দশমিক যদি বাদ দিই এটা হয়েছে কি 875, তাহলে 1 আর 875 গুণ করলে তো 875ই হয়। এখন আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, এই তো। তার মানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, এখানে আছে 3টা, এইখানে আছে আহ 1 2 3 4 5 6টা, এখানে 3টা, এখানে 6, এখানে 3টা, এখানে 6টা, মোট 9টা ডিজিট আছে দশমিকের পরে। তার মানে এমন কিছু উত্তরে আসবে যে লাস্টে তো এটা থাকবেই, তারপরে দশমিকের পরে মোট 9টা ডিজিট থাকবে, এখানে তো 3টা ডিজিট আছেই, তার মানে আরো 6টা শূন্য বসবে অ্যাকচুয়ালি, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসবে, তারপরে দশমিকটা বসবে। তারপরে দশমিকের পরে 1 2 3 4 5 6, তারপরে 7 8 9। ক্লিয়ার, সবাই বুঝেছে? ওকে, ঠিক আছে। ওকে, এটার মান কি হতে পারে? দেখেন, কি আসবে? এটা মানে তো 2, তাই না? মানে আমি তো আগে 2 চিন্তা করবো, এটা মানে 5, আর এটা মানে কি চিন্তা করব? 4 চিন্তা করব। তাহলে 5 দ্বিগুণে 10, আর 4 4 10 40, তার মানে আমাদের অ্যান্সারে আসতেছে 40। আর দশমিকের পরে একটা ডিজিট, দুইটা, তিনটা ডিজিট আছে, তার মানে আমাকে দশমিক যদি আমি বলি, তার মানে 1 2, একটা শূন্য বসাই দিয়ে তার আগে একটা দশমিক দিব, যেহেতু কিছু নাই সামনে তাই একটা শূন্য বসাই দিতে পারি। তাহলে 0.40, এটা মানে কি আসলে 0.40 মানে 0.04, মানে দশমিকের পরে যখন সংখ্যাগুলো শেষ হয়ে যায় তারপরে শূন্যের কোনো মূল্য নাই। এটা দেওয়া না দেওয়া সেম কথাই, এটা দেওয়া না দেওয়া সেম কথা, এটা দেওয়া না দেওয়া সেম কথা। তার মানে হচ্ছে 0.04, মানে বি নাম্বারটা অ্যান্সার হবে। তার মানে বি নাম্বারটা অ্যান্সার হবে। বুঝছেন কি? বুঝা গেছে? আবার বলি, আবার বলি কথাটা। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 0.005, এটা যেই কথা, 0.0050 কিন্তু একই কথা, মানে এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে 0.05-এর পরে আপনি যদি 10টাও শূন্য বসান, মানে দশমিকের পরে যখন সংখ্যাটা শেষ হয়ে যায়, মানে আর কোনো ডিজিট থাকে না, তারপরে শূন্য বসানো সেম কথাই, একেবারে এক কথা। এই জিনিসটা সেম। এটার পিছনে কারণ কি, এটার পিছনে কারণটা আমি একটু বলি। এটার পিছনে কারণ যেটা, সেটা একটু ভালো করে শুনেন, সবাই সবাই ভালো করে শুনেন, হ্যাঁ, তাহলে মনোযোগ দিলে এটা বুঝতে পারবেন। মনে করেন 0.5 মানে কি, 0.5 মানে, দেখেন 0.5 মানে এটার একটা নিয়ম, যেটা এটা বেসিক নিয়ম, যেটা 0.5 কে আমরা কিভাবে লিখতে পারি, 0.5 কে আমরা রিয়েলমি, আপনার নাম আগে চেঞ্জ করেন, রিয়েলমি, আপনি কে, হু আর ইউ, রিয়েলমি 5i, আপনার নাম চেঞ্জ করেন, রিনেম করেন। 0.5, 0.5 মানে হচ্ছে, আমি যদি দশমিকের পরে এই দশমিকটা যদি আমি উঠাই দেই, দশমিক মানে 5 লিখে এই দশমিকটা উঠাই দিলে দশমিকের জন্য একটা 1 বসে, এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টার জন্য তয়টা শূন্য বসে। তার মানে 0.5 মানে 5/10, তার মানে এটাকে কাটাকাটি করলে অর্ধেক আসে, হাফ আসে। ঠিক আছে? কথাটা বুঝেন, কথাটা বুঝেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। ঠিক আছে? আবার 0.50, দশমিক যদি 50 বলি, এটা মানে কি, এটা মানে হচ্ছে মানে দশমিক যদি আমি উঠাই দিই, দশমিক যদি উঠাই দিই, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে, নিচে আসবে 100, দুইটা শূন্য, জয়টা ডিজিট থাকবে। তার মানে এটা 50/100, 50/100 কাটাকাটি করলেও কি আসবে, 1/2। তার মানে এই যে এটা একই হওয়ার পিছনে কারণ, 0.5 মানে 5/10, আর 0.50 মানে 50/100, মান কিন্তু একই থাকলো, কারণ এই জায়গাতেও একটা শূন্য বাড়ছে, এখানেও একটা শূন্য বাড়ছে, তো এইগুলা মান কিন্তু একই হয়ে যায়। কথা কি বুঝেছেন? মানে কথাটা কি বুঝেছেন? মানে সেই জন্য দশমিকের পরে যখন আপনি শূন্য বাড়ান, আপনি মনে করেন দশমিকের পরে 10টা শূন্য বাড়িয়েছেন, মনে করেন দশমিক, আপনাকে আমি বললাম যে
দশমিক 5-এর পরে অনেকগুলো আমি শূন্য দিছি, এতগুলো শূন্য, তখন বিষয়টা 5-এর পরে এতগুলা শূন্য দিয়ে আমার লাভ হবে না, কারণ নিচেও আমি 1 দিয়ে অতগুলা শূন্যই ভাগ করে দিব, তখন ওই হাফই আসবে অ্যান্সার। সেই জন্য এইটা দেওয়া কথা যা, এগুলা শূন্য না থাকলেও এই অ্যান্সারটা একই বের হবে। তাই এই দুটার মধ্যে কোনো তফাৎ নাই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 0.1 মানে 0.10, 0.1 মানে 0.100। এটা দশমিকের পরে যখন সংখ্যাগুলো শেষ হয়ে যায়, তারপরে শূন্যের কোনো মূল্য থাকে না। ক্লিয়ার? বুঝেছেন কি জিনিসটা? বুঝেছেন? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন শুনেন, এখন ব্যাপারটা হয়েছে যে একজন জিজ্ঞেস করছে যে দশমিকের পরে যে আমাদের অ্যান্সারটা যে বের হয়েছে, এখানে দেখেন, এখানে ব্যাপারটা এইভাবে করে ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা দশমিক বাদ দিলে এটার মান হচ্ছে 2, এই দশমিক বাদ দিলে এটার মান হচ্ছে 5, এটা দশমিক বাদ দিলে এটার মান হচ্ছে 4। তাহলে এগুলা যদি গুণ করি আমাদের তো 40 আসে, আসে না? 40 আসে, কিন্তু আমাদেরকে টার্গেট হচ্ছে আমাদের 40, এটা কিন্তু 4 আসে নাই, 40 আসছে। এই 40, এখন যদি আমি দশমিক গুলা বসাই, এখন যদি আমি দশমিক গুলাকে বসাই, এটা তো 40 আসছে, এখন যদি দশমিক বসাই, এখানে তো 0.4 ছিল, 0.4 মানে তো 0.4, 0.5 মানে 0.5, এখানে 0.2, তার মানে দশমিকের পরে এখানে একটা ডিজিট আছে, এখানে দুইটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, মোট 3টা ডিজিট আছে টোটাল। তার মানে এখানে উত্তরেও আপনার দশমিকের পরে 3টা ডিজিট থাকবে, তার মানে এইখানে একটা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা হবে, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা আপনার অ্যান্সার, কিন্তু এইটাকে আপনার অ্যান্সার শিটে না দেওয়া থেকে আপনার অ্যান্সার শিটে আছে 0.04, কারণ এইটা মানে 0.04। অনেকেই কিন্তু ভুল করে এটা দেখাবে, এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা হবে, কারণ এইটা মানে এইটা, এটা নয় কিন্তু। ক্লিয়ার? বুঝেছেন সবাই? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, কার জানি কোশ্চেন ছিল, আসলে কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে আরেকবার লেখেন যে কোশ্চেন, কোশ্চেন আছে। কোশ্চেন যদি থাকে তাহলে মুখে কোশ্চেন করার সুযোগ দিয়ে দিব, যার যদি কারো কোশ্চেন থাকে। কোশ্চেন তো থাকার কথা না, মানে আমি তো খুব, মানে অনেকবার। সি কেন হবে না? সি কেন এখন নাই বুঝছি, মানে সি কেন হবে, মানে সিটা, সি জিনিসটা কেন হবে? সি তো হবে না, সিটা হইতো কখন, মানে সিটা সি হওয়ার তো কোনো চান্স নাই, কারণ আপনার তো আসছে 0.040, তাহলে এইটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে নাকি? এটা, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, তাই এটা হবে না। ঠিক আছে? কারণ ওকে, ঠিক আছে। একটা সহজ দিছি, তাড়াতাড়ি করেন দেখি এটা, এটা কত হবে? এটা কত হবে? কি করব? প্রথমে গুণ করে দিব, মানে ডিজিট গুলা বাদ দিয়ে গুণ করে দিব, 2 × 2 = 4, দশমিকের পর এখানে 2টা ডিজিট আছে, এখানে 3টা ডিজিট আছে, মোট 5টা ডিজিট, মোট 5টা ডিজিট। তাহলে 5টা ডিজিট যেহেতু, তার মানে আরো 4টা শূন্য বসাই দিব সামনে, 1 2 3 4, তারপরে একটা দশমিক দিব, তার মানে 0.1 2 3 4টা শূন্য, তারপরে এইটা 1 2 3 4, মানে খ নাম্বার অ্যান্সারে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে খ। 4টা শূন্য হবে না নাকি? মোট তো 5টা, এই যে 1 2 3 4 5, মোট 5টা ডিজিট, তার মধ্যে তো 2 দ্বিগুণে গুণ করে 4, 4 তো আছেই, তার মানে দশমিকের পরে মোট 5টা ডিজিট। এই তো, এই 4টা শূন্য আর একটা 4, মোট 5টা ডিজিট আছে, এটাই অ্যান্সার। ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে। হুম, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখি যে 0.001, হ্যাঁ, তো 0.01 এর সাথে 1 গুণ করে তারপরে স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে কি হবে এটা?
তো 0.01 এর সাথে গুণ করে 1 দিয়ে, এটাও কিন্তু পরীক্ষায় আসছে, এটা লেখা হয়নি, পরীক্ষায় আসে। আমি সবগুলো কোশ্চেনে নিয়েছি, এগুলো কিছু না কিছু কোনো না কোনো পরীক্ষায় আসছে, সেই জন্য কোশ্চেন গুলো নেওয়া হয়েছে। তো আমি যদি বলি যে এটা এটা এটাকে যদি স্কোয়ার দেয়া আছে, স্কোয়ার যে দেওয়া আছে, সেই স্কোয়ারটা আমরা, স্কোয়ার দেয়া থাকলে আপনাদেরকে একটা কথা বলি, মনে করেন স্কোয়ার দেওয়া থাকলে আমি বলবো স্কোয়ার মানে কি আসলে, মনে করেন 5-এর স্কোয়ার মানে কি, মানে 2 বার 5 গুণ করা, 2 বার 5 গুণ করলে 25 হয়, তাই না? 5-এর স্কোয়ার মানে 25। সেরকম আপনাকে যদি আমি বলি 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে কি আসলে, 6 × 6 মানে 36, এই তো, মানে বর্গ। স্কোয়ার মানে হচ্ছে ওই জিনিসটাই 2 বার গুণ করা। তার কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকে, মানে 0.01 কে আপনি যদি 1 দিয়ে গুণ করেন তাহলে তো 0.01ই থাকবে, তার উপরে স্কোয়ার দেওয়া আছে আসলে, এই 1 দিয়ে গুণ করলে তো ওই জিনিসই থাকবে। তার মানে 0.01 কে আসলে 0.01 দিয়ে গুণ করা, তাই না? এই অবস্থা আছে। তাহলে এক, আমি যদি এগুলোকে বাদ দিয়ে যদি 1 বলি, এটাকেও 1 বলি, তাহলে এককে 1, আসলে দশমিকের পরে কয়টা ডিজিট আসবে? 1 2 3 4টা ডিজিট, একটা তো 1 আছেই, তার মানে 3টা শূন্য বসবে, তারপরে একটা শূন্য। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি, আচ্ছা এটা ঠিক করা হয়েছিল। আচ্ছা, এটা এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, না? এখানে অ্যান্সার কোনটা হবে? এটা ঘ নাম্বার অ্যান্সার হবে, ঘ নাম্বারটা, ডি নাম্বার অ্যান্সার হবে। এ আর বি একই দেওয়া না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ডি নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার কি? আপনারা কি বুঝেছেন? মানে বুঝেছেন সবাই? মানে এইটাকে এটা দ্বারা গুণ করলে তো 0.01, তাই না? 0.01 এটাকে গুণ করলে স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে ওই সংখ্যাটাই 2 বার গুণ করা, ওই সংখ্যাটাই 2 বার গুণ করা। তাহলে 0.01 কে 0.01 দিয়ে গুণ করবেন, তার মানে কি, আমি দশমিক বাদ দিলে আমি চিন্তা করতে পারি, দশমিক বাদ দিলে এটা চিন্তা করতে পারি এটাও 1 আছে, এটাও 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করতেছি, কারণ দশমিক বাদ দিলে কি হচ্ছে, এটাও 1, এটাও 1, 1 আর 1 গুণ করলে তো একই। আর দশমিকের পরে এখানে ডিজিট আছে একটা, দুইটা, এখানে দুইটা, এখানেও আবার দুইটা আছে, তবে 2 2 4টা ডিজিট আছে। তো 4টা ডিজিট আমি যদি করি দশমিকের পরে, তার মানে আমাকে কি আরো 3টা শূন্য লাগবে, 3টা শূন্য বসাই দিয়ে তারপরে শূন্য করলে, তবে দশমিকের পরে 4টা ডিজিট হয়েছে, তবে 0.3টা শূন্য তারপরে 1। ক্লিয়ার? আহ শাহাদাত, শাহাদাত বুঝি নাই লিখছেন, শাহাদাত ক্লিয়ার হয়েছেন? শাহাদাত হোসেন। আচ্ছা শাহাদাত ভাইকে আমি একটু আনমিউট করি ওনাকে, যেহেতু আজকে কেউ আপনারা একেবারেই আমাদের সবকিছু বুঝে যাচ্ছেন, আমি তো খুব আস্তে আস্তে করে বুঝাচ্ছি। শাহাদাত হোসেন আনমিউট করেন, আনমিউট করে বলেন কি বুঝেন নাই, বলেন। ভাই হচ্ছে, ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলেন। জি। ভাই হচ্ছে মানে 0.01 এর উপর স্কোর দিয়ে আপনি করলেন যে 0.01 গুণন 0.01, হ্যাঁ। অ্যান্সার চলে আসে। হ্যাঁ, কিন্তু গুণন মানে 0.01 গুণন 1 ব্র্যাকেটের উপর স্কোর আছে, পরে 1 এর ব্যবহার হলো না কেন? মানে 6-কে 1 দিয়ে গুণ করলে কি হয়? হ্যাঁ 6 হয়। 5-কে 1 দিয়ে গুণ করলে কি হয়? না না 5 হয়, হ্যাঁ। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, তাই 1 দিয়ে গুণ করা না করা একই না? ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা। ঠিক আছে, মিট করেন, সমস্যা নেই। হুম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ও জাহিদ ভাইও বলছিল যে একের কি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, না? নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রাইমারির পরীক্ষায় আসছে এই কোশ্চেন। তো ভাগের কোশ্চেন, তাই না? ভাগ ভাগ ভাগের কোশ্চেন, ভাগের কোশ্চেন আসছে। তো ভাগের কোশ্চেনের অপশন গুলো এখনই দিচ্ছি না, অপশন গুলো দেওয়ার আগে আপনাদেরকে আগে আমি একটু শিখাই আর কি, হ্যাঁ, একটা জিনিস শিখাই, একটা জিনিস শেখাবো। সহজ জিনিস একটা আমি শিখাই নিই। সেটা হচ্ছে যে ধরেন এটাকে আপনি যদি ভাগ করেন, আপনাকে যেই কাজটা করতে হবে সেটার একটা সহজ একটা পদ্ধতি আগে আমি বলি, সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। সেটা হচ্ছে আপনি আগে গুনবেন যে এই নিচে দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে। এখানে আছে একটা, দুইটা, এখানে দুইটা ডিজিট আছে, এখানেও আছে দুইটা, তাহলে এই মোট হচ্ছে নিচে দশমিকের পরে 4টা ডিজিট আছে, তাই না? 4টা আছে না? আচ্ছা উপরে গুনেন তো, উপরে কয়টা আছে, দশমিকের পরে কয়টা ডিজিট আছে, উপরে কয়টা আছে? উপরে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? সবাই লিখেন, কয়টা? 3টা, হ্যাঁ, গুড। উপরে হচ্ছে একটা, দুইটা, তিনটা আছে, উপরে 3টা আছে, তো নিচে 4টা, উপরে 3টা।
ভাগ করার একটা সহজ সিস্টেম আমি দেখেন, সহজ সিস্টেম হচ্ছে যে এই এই নিচে আছে 4টা, উপরে আছে 3টা। ভালো করে মনোযোগ দিবেন, পরে বললেন না যে বুঝি নেই, কারণ এত সহজ জিনিস আমি এত ধীরে ধীরে বুঝাচ্ছি, ভালো করে একবার মনোযোগ দিলে বুঝবেন। সুন্দর সুন্দর করে মনোযোগ দেন। দেখেন, বিষয়টা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে উপরে নিচে আছে 4টা দশমিকের পরে, এইখানে আছে 3টা। আপনি যেই কাজটা করবেন জাস্ট দশমিক গুলো আগে বাদ দিয়ে দিবেন, যে এইখানে দশমিকটা বাদ দিলে এখানে আসবে 1, এটা 1। এখানে দশমিক গুলা বাদ দিলে এখানে আসবে 2। এইটাকে যদি দশমিক বাদ দেন এখানে আসবে 1। এইটা যদি দশমিক বাদ দেন এটা আসতেছে 11। এটা যদি দশমিক বাদ দেন এটা আসবে 12। কিন্তু সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে, আগে আমি বলে নেই, যদি এই সমস্যাটা না থাকতো, এই সমস্যাটা যদি না থাকতো যে এখানে কোনো কথাটা শুনেন, আগে ভালো করে শুনেন, নিচেও জয়টা উপরেও তয়টা যদি দশমিকের পরে সমান ডিজিট থাকতো তাহলে এটাই আপনার অ্যান্সার হইতো। এটাকে কাটাকাটি করলে যা আসবে সেটাই অ্যান্সার হইতো। কিন্তু সমস্যা কি, উপরে একটা ডিজিট কম আছে। উপরে জয়টা মানে যেই জায়গায় ডিজিট কম থাকবে সেই পাশকে আপনি অতটা মানে একের পরে অতগুলা শূন্য দিয়ে গুণ করে দিবেন। কথাটা বুঝছেন কিনা? যদি নিচে যদি 3টা থাকতো, উপরে যদি 4টা থাকতো, তাহলে নিচে 10 দিয়ে গুণ করতাম। উপরে যদি 2টা থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতাম। উপরে যদি একটা থাকতো তাহলে মানে একটা থাকতো, নিচে যদি 4টা থাকতো তাহলে 1000 দিয়ে গুণ করতাম। কথা বুঝছেন কি বুঝেন নাই? এটা কি বুঝেছেন? এই কথা কি বুঝা গেছে? মনে করেন আমি এখন একটা সহজ কথা বলি, হ্যাঁ, এটা ওকে ক্লিয়ার? আচ্ছা, অনেকেই ক্লিয়ার, অনেকে ক্লিয়ার না। যেমন আমি একটা সহজ সহজ উদাহরণ দিই, ধরেন 8কে আপনি 0.1 দিয়ে গুণ করবেন, ভাগ করবেন, মানে 8 উপরে আছে, নিচে 0.1 আছে। আপনারা একটু আমাকে বলেন যে উপরে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? আছে? আটের ওই জায়গায় কি দশমিকের পরে ডিজিট আছে কোনো? নাই, দশমিকই নাই। নিচে কয়টা ডিজিট আছে? নিচে কয়টা ডিজিট আছে সেটা বলেন। নিচে কয়টা আছে? নিচে কয়টা আছে? নিচে আছে একটা, মানে এখানে নাই, মানে শূন্যটা, এখানে আছে একটা। তার মানে নিচে কি? নিচে একটা বেশি আছে। তার মানে আপনি কি করবেন? 8, এখানে দশমিকটা আগে উঠাই দিবেন 1। যে জায়গায় কম আছে, কয়টা কম আছে? একটা কম আছে, ততগুলা একের পরে শূন্য দিয়ে আপনি গুণ করে দিবেন উপরে উপরে। তার মানে এইটার অ্যান্সার হবে 80। এটার অ্যান্সার হবে 80। 8কে 0.1 দিয়ে ভাগ করলে 80 অ্যান্সার হবে। কথা বুঝছি কি বুঝিনি? কথা কি বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি কি? আচ্ছা, তাও যদি বুঝতে না পারি আরো একটা এক্সাম্পল দিই, দেখেন আরো একটা এক্সাম্পল দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে ভুলবেন না। আগে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন 0.2 আছে, ইন্টু মনে করেন 0.004 আছে, আর ভাগ করলাম আমি 0.0 ধরেন 0.8 দিয়ে ভাগ করলাম। কথাটা আগে বুঝবেন যে কি করতে হবে, এটা একটু ভালো করে বুঝে নেন, খুবই সহজ কথা কিন্তু। এইখানে দশমিক বাদ দিলে এটা হচ্ছে 2, এখানে দশমিকটা বাদ দিলে এটার মানটা হচ্ছে 4, এখানে যদি দশমিক বাদ দিই এখানে হচ্ছে 8। উপরে দশমিকের পরে একটা ডিজিট, 2টা, 3টা, 4টা, উপরে আছে 4টা ডিজিট দশমিকের পরে, নিচে আছে দশমিকের পরে 2টা ডিজিট। তারপর নিচে কম আছে, কয়টা কম আছে? 2টা কম আছে। তো 2টা কম হইলে 100 দিয়ে নিচে ভাগ হবে। কথা বুঝছি কি বুঝি নাই? আমার একটু ভালো করে বলেন, বুঝছি কি বুঝি নাই? যেইখানে কম থাকবে সেখানে একের পরে কতগুলো শূন্য দিয়ে গুণ করে দিব, যেই পাশে কম থাকবে। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। আর যদি যদি কম বেশি না থাকে তাহলে কি হবে? ভাই কম বেশি না থাকলে কিছুই করব না, খালি দশমিক গুলো উঠাই দিব। যদি কম বেশি না থাকে তাহলে দশমিক গুলো জাস্ট উঠাই দিব। যদি মনে করেন 0.1 গুণন 0.2 গুণন 0.3, ডিভিশন 0.00 ধরেন 2 আছে। ভাই বলেন, উপরে মানে আগে আমি করব 1 গুণন 2 গুণন 3, আগে দশমিকগুলো উঠাই দিব, দশমিকগুলো উঠাই দিয়ে লিখবো। তারপরে বলেন যে এইখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা, 2টা, 3টা, 3টা আছে। এখানে এখানে 3টা আছে, এখানেও 3টা আছে, 3টা মিলে গেছে। তার মানে আর কিছু করব না, জাস্ট কাটাকাটি করে এটার অ্যান্সার হবে 3। কথা বুঝছি কিনা? কথা কি বুঝেছি? আমাকে একটু ভালো করে বলেন। কারণ সমান আছে যেহেতু, উপরে এবং নিচে দশমিকের সংখ্যা, দশমিকের পরে ডিজিট যেহেতু সমান।
ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসেন, অপশনই তো দেয়নি এখনো না, এটার অপশন গুলা, হোয়ার ইজ দ্য অপশন? ওকে, আমরা অপশন দিয়ে দিই। হ্যাঁ, এখন আসেন আমরা অপশন দেখে আমরা একটু অ্যান্সার বের করার চেষ্টা করি। দেখেন যে 0.1, 0.1, এইটা আমরা কি করব কি করব কি করব, তার মানে 1 গুণন 11 গুণন 12 করব, নিচে আসবো 1 গুণন 2 করব, তারপরে দেখব মানে দশমিকের কাহিনী কি, দশমিক উপরে আছে একটা, দুইটা, তিনটা দশমিক, এখানে দশমিকের পরে তিনটা ডিজিট, এখানে 1 2 3 4, এখানে আছে চারটা ডিজিট, উপরে কম আছে, তাহলে উপরে কম থাকলে উপরে কয়টা কম আছে, একটা কম আছে, তাই 10 দিয়ে গুণ হবে। তাহলে এখন কাটাকাটি যদি করেন, এটা হচ্ছে 6, তাহলে 6 11 66 10 দিয়ে গুণ করলে 660, 660 হবে অ্যান্সার। ক্লিয়ার কিনা দেখেন, ক্লিয়ার? বিসিএস পরীক্ষায় গুণ আসছে জন্য কি ভাগ আসবে না এমন কোনো কথা আছে কি? হ্যাঁ, গুণ আসছে তার মানে ভাগ আসার চান্স আরো বেশি, গুণের চেয়ে তো ভাগ একটু কঠিন, তার মানে বিসিএস পরীক্ষায় ভাগ আসারই চান্স বেশি। আবার সহকারী প্রাথমিক সহকারী মানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, এগুলাতে এই এই ইয়াগুলা খুব বেশি আসে আপনাদের, এই দশমিকের গুণ ভাগ সহজ জিনিস, কিন্তু স্টুডেন্টদের অনেক ঝামেলা থাকে তো খুব বেশি আসে আর কি। দেখেন আহ এই দেখেন 1 1 1, সবগুলো 1 গুণ করলে তো একই আসবে উপরে, 2 2 2 গুণ করলে তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসবে, আসলো। এখন আমরা একটু দেখি যে দশমিকের পরের কাহিনীটা কি। দশমিকের পরে এখানে একটা ডিজিট, এখানে হচ্ছে দুইটা, 1 আর 2 এ 3, এখানে আছে তিনটা, তাহলে 3 3 হচ্ছে উপরে আছে 6টা ডিজিট দশমিকের পরে, এখানে আছে 1 2 এর আগে 3, 3 3 এখানেও 6টা ডিজিট, তাহলে অ্যান্সার কি হবে আমার একটু বলেন, বুঝছেন কি? বোঝা গেছে? মানে উপরেও আছে 6টা ডিজিট দশমিকের পরে, নিচেও আছে 6টা ডিজিট, কিছু হবে আর? আমাকে জাস্ট দশমিক বাদ দিয়ে যেই মানে গুণগুলা করছি সেটাই অ্যান্সার, 1/8 অ্যান্সার, কোনো কাহিনী নেই। ক্লিয়ার? সবাই বুঝেছি? কি মজার না? কি মজার? হুম, ওকে, আচ্ছা, ওকে। এবার এবার বলছে পল্লী উন্নয়ন সমবায় সমবায় বিভাগ, 2017-তে কোশ্চেন আসছে। দেখেন এটাতে একটু ভেজালটা হচ্ছে যে এইটাও আমি রাখছি এই কারণে যে আপনাদেরকে ভাগ শেখানোর জন্য, যে নর্মাল ভাগও একটু শিখতে হবে, ঠিক আছে? এই জন্য যে শূন্য, 0 দশমিক 1 2 3 4, চারটা মানে ডিজিট আছে এখানে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে করে লিখি যে 1 2 3 তারপরে হচ্ছে 5, ভাগ হচ্ছে 0.208। আচ্ছা, এখন আমাকে বলেন যে বিষয়টা হচ্ছে এরকম যে দশমিকের পরে 1 2 3 4, চারটা ডিজিট আছে, এখানে তিনটা ডিজিট আছে, আগে কি করব, আমাদের টার্গেট হচ্ছে 5/8 লিখা, কিন্তু এইখানে আছে দশমিকের পরে চারটা, এখানে আছে তিনটা, যেখানে কম আছে সেখানে কি 10 দিয়ে গুণ করার কথা না? তার মানে 5/80 হবে কিনা, এটুকু বুঝছি, এটা কি বুঝেছি কিনা দেখেন, 5/80 হবে কিনা। কারণ যেই পাশে কম আছে, কয়টা কম আছে, একটা কম আছে, তাই নিচে 10 দিয়ে গুণ হয়েছে। যদি দুইটা কম থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতাম, তিনটা কম থাকলে 1000 দিয়ে গুণ করতাম, যে পাশে কম থাকলে সেই পাশ দিয়ে আমরা করতেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে 5/80 তো অ্যান্সারে নাই, 5/80 তো অ্যান্সারে নাই, কি করব তাহলে? মানে 5/80 মানে কি, 80-কে আপনার 5 দিয়ে ভাগ করতে হবে। এই 80-কে 5 দিয়ে ভাগ করা আমরা শিখেছি কিনা, 80-কে 5 দিয়ে ভাগ করা, এটা করতে হলে কি করতে হয় জানি? আমাদের যেহেতু 80-র চেয়ে 5 ছোট, তাই 0.1 নিয়ে নিতে হয় দশমিক,
এবং দশমিক নেওয়ার ফলে এখানে একটা আপনি শূন্য বসাতে পারেন, এবং শূন্য বসানোর পরেও 80-র চেয়ে এটা ছোট, তার মানে আরো একটা শূন্য বসাতে হবে। তার মানে আরো একটা শূন্য বসায় আপনি এখানে আরো একটা শূন্য বসাতে পারেন। তারপরে মানে আপনি যদি চিন্তা করেন যে 500 আর 80, 80-কে 500 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 6 8 48, 6 আর 8 গুণ করলে 6 8 48, তারপরে এই শূন্য আছে মানে 780। তারপরে 0.06 এই টাইপের অ্যান্সার এখানে একটাই আছে, যে 0.062, মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। মানে আপনাকে আর বেশি কিছু করার দরকার নেই, এর পরের গুলো আর করলামই না আমরা। হ্যাঁ, এটা 2 আসছে, তারপরে শূন্য আসছে, শূন্য দিব, তারপরে এটাকে আমরা বেশি মানে আর বেশি করার প্রয়োজনই নেই আমাদের। তারপরে এখানে 2 দিলে 80 দ্বিগুণে 160, এইভাবে করে 4 দিলে এরকম করে 5 দেওয়ার সাথে সাথে এটা আসলে 400 মিলে যাবে, এই আর কি। তো খ নাম্বার হবে, কিন্তু আমাদের এইটুকু আসার পরে আমরা অ্যান্সার বুঝে যাব। আচ্ছা শুনেন, যারা দশমিকের ভাগ এখনো বুঝেন না, আপনাদেরকে আমি ভাগটা আমি একটু বুঝাই দিই। যারা দশমিকের ভাগ একটু বুঝতে কম পারছেন তাদেরকে আমি একটু ভাগটা বুঝাই দিই, শুনেন ভালো করে, ভালো করে মনোযোগ দেন। মনে করেন আপনাকে আমি যদি বলি ধরেন 7-কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, কথাটা বুঝেন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এখানে কাহিনী কি হচ্ছে। আপনারা আগে যেভাবে করে ভাগ করছেন সেই ভাগের সিস্টেমটাই আমি পাল্টাই দিব। আচ্ছা, এখানে ব্যাপারটা কি, 7-এর চেয়ে 2 হচ্ছে ছোট, 7-এর চেয়ে 2 কি ছোট। আচ্ছা 2 মানে কি আমি এভাবে লিখতে পারি না? 2 মানে কি 2.0000 এইভাবে লিখতে পারি কিনা, এটাকে আমাকে বলেন তো, লিখতে পারি না? 2 মানে 2.000000 এগুলা মানেই তো 2, লিখতে পারি কিনা? লিখতে পারি, যে কোনো ক্ষেত্রে লিখতে পারি তো। আচ্ছা লিখতে পারি, যেহেতু 7-এর চেয়ে 2 হচ্ছে ছোট, তার মানে এর পরে 2 এর পরে তো আর কিছু নাই। আমি মনে করি যে 2 মানে 2.0000 এইভাবে করে লিখলাম। লিখার পরে আমি যেহেতু 7-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসলে শূন্য ছাড়া কিছু আসবে না, তাই আমি 0 দিয়ে দিলাম। মানে ব্যাপারটা কি হয়েছে, ধরেন আমার যদি এরকম থাকতো 7 এখানে আছে আর এখানে মনে করেন 8.563 আছে, তাহলে আমি আমি প্রথমে 7-এর চেয়ে তো 8 বড়, তার মানে 7-কে 7 যায়, তার মানে তো আমি এরকম করে 7 দিতাম, তাহলে এখানে 1 দিতাম। কিন্তু এইখানে কি 7-এর চেয়ে তো 2 ছোট, তাই এই 2 আসলে যাওয়ার জন্য এখানে আসলে শূন্য দিতে হবে। কথা বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? জিনিসটা কি বোঝা গেছে? আটের আটের বেলা যদি আটের বেলা যদি আমার এখানে 1 দিতে হয়, তাহলে মানে 2 এর বেলা যে এখানে শূন্য দিতে হবে, এটা কি বোঝা গেছে? বোঝা গেছে, ওকে ঠিক আছে। এরপরে দেখেন, মনে করেন 8-এর বেলায় যে আমি এটা যে লিখেছি, তাহলে এইখানে 8 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 1। এইবার কি আমার তো একটা নামাতে হয়, কিন্তু নামাতে গিয়ে আমি কি ক্রস করতেছি বলেন তো? দশমিক ক্রস করতেছি। দশমিক যখনই ক্রস করব এই জায়গায় উত্তরে আমি এক জায়গায় দশমিক বসাই দিব, তারপরে এখানে 5টা বসাবো। মানে বুঝছেন কি, মানে কিভাবে ভাগ করতে হয় কি বুঝতে পারতেছেন? ভাগ কিভাবে করতে হয়, এই ভাগের বিষয়গুলো নিয়ে ক্লাস 4-এ আরো ক্লিয়ারলি বলা আছে। ক্লাস 4-এর কারো কাছে বই থাকলে এই জিনিসটা আরো পুরো ক্লিয়ার হয়ে যাবেন। মানে ক্লাস 4-এ যদি কারণ ক্লাস 4-এর স্টুডেন্টকে যে পড়াচ্ছি ক্লাস 3-তেও আছে, তবে ক্লাস 4-এ দশমিকের ভাগটা পুরোপুরি ক্লিয়ারলি করা আছে, ক্লিয়ার করে দেওয়া আছে। জাস্ট এই যে আমি যে সিস্টেমটা বলতেছি এইভাবে করেই দেওয়া আছে। ধরেন ধরেন আপনার ওখানে কিভাবে করে দেওয়া আছে আরো সুন্দর করে বলি। মনে করেন আপনার এরকম 4 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে ওদের কি বলা আছে যে 2 মানে আপনি যদি এভাবে চিন্তা করেন 2 মানে আমি তো 2.0 লিখতে পারি, কারণ আমি 2টা শূন্য লিখলাম, একটা শূন্য লিখলাম, এটা কোনো বিষয় না, 10টা শূন্য লিখলেও ক্ষতি নেই, কারণ 2 মানে 2.00। তাহলে প্রথমে আমি যদি 8-কে 2 দিয়ে ভাগ করি আমার কিছু আসবে না, কারণ 2 তো ছোট। আচ্ছা আসলো না, এরপরে একটা দশমিক দশমিক চিহ্ন দিব, কারণ এই বরাবর একটা দশমিক আছে। তারপরে এইবার আমি 20 নিয়ে চিন্তা করবো, 20 নিয়ে যে চিন্তা করব, তার মানে 4-কে যদি 20 দিয়ে ভাগ করি, 20-কে যদি 4 দিয়ে ভাগ করি, 4-5 হচ্ছে 20, তার মানে 4-5 এখানে আসতেছে 20, এইভাবে করে 20 আমি লিখে দিব। তারপরে বিয়োগ করলে যেহেতু 0 চলে আসতেছে 0, এইভাবে করে আপনি চিন্তা করবেন। ভাগটা আপনাদের এইভাবে করে চিন্তা করতে হবে। সেম প্রসেসে এইখানে আমাদের কি আসছে দেখেন, 0.305 ভাগ 0.208। এটাকে আমরা ফার্স্টে কি করছি, যে এইখানে যাই থাকুক না কেন দশমিক গুলাকে আমি আগে উঠাই দিছি, 5 আর 8 লিখেছি। তারপরে আমি হিসাব করছি যে এখানে 4টা দশমিকের পরে 4টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে 3টা ডিজিট আছে, তাহলে নিচে একটা ডিজিট কম আছে, তাহলে মানে নিচে একটা 10 দিয়ে গুণ হবে, তার মানে 5/80 হয়েছে। এখন 80, এই 5-কে 80 দিয়ে আপনাকে ভাগ করা শিখতে হবে। কিভাবে ভাগ করা শিখবো? প্রথমে প্রথমে আমি চিন্তা করব যে এই 80-কে তো মানে 5-কে তো 80 দিয়ে ভাগ করা যায় না, কারণ আমি আমি যদি চিন্তা করি যে একটা দশমিক নিব, তাহলে এই বরাবর যদি দশমিক নেই, এখন আমি 50 নিয়ে চিন্তা করতেছি, 80-র চেয়ে তো 50ও ছোট, তার মানে আরো একটা শূন্য নিতে হবে,
তাহলে শূন্য যখনই নিব এখানে আরেকটা আপনি শূন্য বসাতে পারবেন, মানে শূন্য নিয়ে কাজ করতে পারবেন। তাহলে কি করব আমি, এখন 500-কে 80 দিয়ে ভাগ করবো। 500-কে 80 দিয়ে ভাগ করলে 80, 6 8 যেহেতু 48, তার মানে 800, 480 হয়ে যাচ্ছে। 480 এখানে আপনি বুঝতে পারতেছেন যে 0.06 এই টাইপের আপনার অ্যান্সার আসতেছে, তার মানে এইটা হবে অ্যান্সার। তো এই ভাগফলটা, এই যে এই ভাগটা, এই ভাগ করাটা একটু ভালো করে শিখতে হবে। এই ভাগ করাটা ভালো করে না শিখলে হবে না। এটা কি বুঝেছেন আপনারা? এই ভাগটা কি বুঝেছেন, নাকি ভাগ আরো দেখাই দিতে হবে? দশমিকের ভাগটা কি বুঝেছেন আপনারা, নাকি বুঝাই দিব আর একটু? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আরো যদি করা যায়, এখানে বিয়োগ করলে এখানে আসবে 20, তার মানে একটা শূন্য বসাই দিতে পারবেন। তারপরে 2 দিলে এখানে আসবে 160, এখানে শূন্য, আরেকটা শূন্য বসালে 5, 5 দিলে 5 8 40, তার মানে 400। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকে বলছে যে আরো আরো 2-1টা ক্লিয়ার করতে। শুনেন, মানে ভাগ করা খুবই সহজ, মনোযোগ দিন, তাহলে খুবই মনোযোগ দেন, খুবই মনোযোগ দিবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনাদেরকে ভাগ করাই আগে শিখাই। আমার মানে যেহেতু অনেকেই বলছে, আর 2-3 মিনিট নেই, যেহেতু সবারই জন্য এই ক্লাস, তো সবারই জন্য, এটা কোনো সমস্যা না। ধরেন আমি যদি এইভাবে করে বলি যে 12, এখানে বললাম যে 1, 1, 3, 6.25, ধরেন এটাকে আমি 12 দিয়ে ভাগ করব। শুনেন, ভাগ করার মানে আসল সিস্টেমটা আগে শিখেন, তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। বিষয়টা আগে বুঝেন। আসল সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি এই যে দেখবেন 12-কে আপনাকে 1 দিয়ে ভাগ করতে হবে। 12-র চেয়ে 1 যদি ছোট হয়, তাহলে এই বরাবর একটা শূন্য বসাবো, কারণ 1-কে 12 দিয়ে ভাগ করলে শূন্য আসে। কারণ মানে 12 গুণন 1 করলেও তো 12-কে 12, এটাও তো 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, মানে এর চেয়ে ছোট সংখ্যা লাগবে। এখন আমি 11 নিয়ে চিন্তা করবো, 11 নিয়ে, 12-র চেয়ে তো 11ও ছোট, তার মানে এই বরাবর এখানে আরেকটা শূন্য দিব। কেন শূন্য দিব? কারণ 11-কেও 12 দিয়ে ভাগ করলে শূন্য আসে, কারণ 12-কে তো 12, এটাও 11-র চেয়ে বড় হয়ে যায়। এইবার আমি চিন্তা করবো 113 নিয়ে। এইবার এই জায়গায় আমার একটা কিছু মান বসবে, এই জায়গায় একটা কিছু মান বসবে, কথাটা বুঝেন। মানে একেবারে বেসিক নিয়ম আপনাদেরকে আমি শেখাচ্ছি, বেসিক নিয়ম, ভাগ করার বেসিক নিয়ম, তাহলে জীবনে ভাগ করাটা ভুলবেন না। বেসিক নিয়ম হচ্ছে এটা। তাহলে কারণ আপনারা অনেকেই দেখা যাবে যে প্রাইমারি স্কুলে চাকরি করবেন, বা কোনো স্কুলে চাকরি করবেন, বা কাউকে শেখাবেন, সেক্ষেত্রে এই জিনিসগুলা, ভাগগুলা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এখন 113-কে 12 দিয়ে ভাগ করবো, তাহলে 12-র এমন কোন গুণিতক লাগবে যেটা 113 হচ্ছে ছোট। তাহলে আমরা জানি যে 8 12 হচ্ছে 96, 9 12 108, আর 10 12 তো 100, 120 হয়ে যাচ্ছে। তাহলে 9 12 করলে 108 আসে। তাহলে এইখানে আমি 9 দিব, তাহলে এইখানে আমাদের 108 আসলো। তাহলে দেখেন, আমাদের এইখান পর্যন্ত 9 দিয়েছি, মানে এই দুইটা জায়গায় কিন্তু শূন্য। যেহেতু সামনে শূন্য দাম নেই, তাই আমরা এই দুইটা শূন্য দেই না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে শূন্য বসার কথা, এটা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এখানে শূন্য বসার কথা। আচ্ছা, এখানে 13 থেকে যদি 5 বিয়োগ করি, 13 থেকে 8 বিয়োগ করলে আসলে 5 আসে, তার মানে এখানে তো 5 আসছে। দেখেন, আমাদের বিয়োগ করার পরে একটা ডিজিট করে নামাতে হয়, একটা ডিজিট করে আমাদের এখানে নামাতে হয়। একটা ডিজিট করে নামানোর পরে সঙ্গে সঙ্গে ভাগ করে দিতে হবে, একটা ডিজিট করে নামানোর পরে সঙ্গে সঙ্গে ভাগ করে দিতে হবে। এখন 56-কে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 56-কে 12 দিয়ে ভাগ করে এখানে বসাইতে হবে। তাহলে 12-র 4 12 48, 5 12 তো 60, বেশি হয়ে যায়, তার মানে 4 12 আমাদেরকে এখানে 48 বসাতে হলো। তারপরে বিয়োগ করলে আমাদের এখানে কত আসছে, বিয়োগ করলে এখানে আসতে আসতে মনে করেন 8, এখানে তো 0 8। এরপরে কি দশমিক যে চিহ্ন আছে, এখন তো আমাকে এই দুইটা নামাইতে হবে, কিন্তু 2 নামাইতে হলে তো 82 আসতেছে, কিন্তু মাঝখানে তো দশমিক আছে। এখানে যে দশমিকটা, এই দশমিকের সাথে এখানেও একটা দশমিক বসাতে হবে, এখানে দশমিকটা, এই দশমিকের সাথে এখানে দশমিক বসাবো, কিন্তু আমি এটা 82 নিয়ে চিন্তা করবো, এখানে আর দশমিক দিব না। এখানে উত্তরের এই জায়গায় আমি দশমিকটা বসাবো, কারণ আমি এই দুইটা যেহেতু নামাইছি এখানে, কারণ এইটা দশমিকের পরে আছে, এখানে আমি দশমিক দিব। এবার 82-কে 12 দিয়ে ভাগ করবো। 82-কে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যদি বলি 5 12 60, 6 12 72, 7 12 84, এটা তো বড় হয়ে যায়। তাহলে 7 12 6 12 72, তার মানে 72 দিলাম। এটা বিয়োগ করলে 10 আসে। এইখানে 5 5 আমি নামাইলাম, আবার আমি 12 দিয়ে ভাগ করব। তার মানে 8 12 তে 96, 9 12 108 তো বড় হয়ে যায়, তার মানে 8 12 এই যে 96। আপনার এখন পর্যন্ত, এখন বিয়োগ করলে 9 আসছে। এখন পর্যন্ত আপনার যে এই যে ভাগ করার যে সিস্টেমটা, এই ভাগ করার সিস্টেম হচ্ছে এটা। এটা কি বুঝেছি আমরা? আমরা কি এই ভাগটা কি বুঝেছি, এই ভাগটা? এবং শুনেন, ভাগ যে শেষ হয়েছে কিনা এটাও বুঝবেন, যে এইখানকার প্রত্যেকটা ডিজিটের জন্য আপনার উপরে কিন্তু নাম্বার বসবে, প্রত্যেকটা ডিজিটের জন্য কিন্তু উপরে নাম্বার বসবে, উপরে উপরে। যদি কোনো একটা জায়গায় ফাঁকা থাকে, ফাঁকা থাকে, বুঝবেন যে আপনার ভাগ এখনো শেষ হয়নি। উপরে যদি ফাঁকা থাকে, তার মানে বুঝবেন আপনার ভাগ শেষ হয়নি। কথাটা বুঝেন নাই মনে হয়।
মনে করেন এই জায়গাটাতে এই যে এইটার জন্য যখন 8 আসছে, মনে করেন এই জায়গাটা ফাঁকা আছে, আপনি বুঝবেন যে আপনার ভাগ শেষ হয়নি। কেমন? খুব মজার একটা কাহিনী বলি। ধরেন ধরেন আমি বললাম যে 51 দিয়ে আপনি ভাগ করলেন। আচ্ছা, 5কে এইটা আমি কি দিব? প্রথমে 5কে 5 দিলাম, এখানে বিয়োগ করে 0, এখানে আসছে একটা 1। আপনি আমারে বলেন ভাগ কি শেষ হয়েছে? ইয়েস অর নো? আমারে বলেন ভাগ কি শেষ হয়েছে? ইয়েস অর নো? ভাগ শেষ হয়েছে? নো। কেন ভাগ শেষ হয়নি? কারণ এই জায়গায় তো কিছু বসে নাই, কারণ এই জায়গার জন্য তো এই জায়গায় কিছু বসার কথা ছিল। 5কে কত দিয়ে 1 দিয়ে ভাগ করলে আসলে কি এর চেয়ে যেহেতু ছোট, এটা ভাগ করলে আসলে 0 বসে, কারণ 5 শূন্য আসলে 0। এইবার ভাগ শেষ হয়েছে, এইবার আবার তো আমার বসছে, সেই জন্য এটা হচ্ছে 10 আসছে। কথা বুঝছি কিনা? অনেকে এটা বুঝেই না এই 0 কেন আসে। এটা জিনিস এতদিনও বুঝে না অনেকে, যে কেন এখানে 0টা আসে। কারণ ভাগ তো আবার শেষ হয় নাই, ওই জায়গার তো ডিজিট কোনো বসা নাই ওই বরাবর। ক্লিয়ার? সবাই বুঝেছেন? অনেকেই মনে করে কি, অনেকেই করে দিয়ে আসে এই 0 না বসায়, অনেকে করে দিয়ে কি আসে বলেন তো? অনেকে 5কে 5, এই 1 মনে করে যে ভাগশেষ মনে হয় 1, এই 0 নাই। এই 0 কই থেকে আসছে? কারণ এইটার জন্য তো আপনি ভাগ করেন না এখন, এই টার্মের জন্য, এই টার্মের জন্য ভাগ করেন না এখনো। তার মানে অবশ্যই 1কে 5 দিয়ে আগে ভাগ করতে হবে। 1কে 5 দিয়ে ভাগ করলে 0, কারণ 5-এর 1 গুণিতক করলেও তো 5-এর চেয়ে বড় হয়ে যায়, মানে 1-এর চেয়ে বড় হয়ে যায়। তাই আপনাকে 5 শূন্য 0 বসাতে হচ্ছে, এই আর কি বিষয়টা। তো যাই হোক, আপনাদেরকে মানে বেসিক জিনিস একটু আমি শেখালাম, কারণ এগুলো দরকার। মানে বেসিক যদি ডেভেলপ না হয়, যেমন গুণ ভাগেরও বেসিক জিনিসটা থাকা দরকার, না হলে খুব ঝামেলা থাকবে। ঠিক আছে? ওকে। ওকে, ক্লিয়ার না? আজকে আমাদের এরপরের টার্মটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক, হ্যাঁ মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আজকে যেহেতু প্রথম দিন, আজকে থাক। মৌলিক সংখ্যা আমি নেক্সট দিন করাই, ঠিক আছে? আজকে ফার্স্ট ডে। আমাদের মৌলিক সংখ্যা 5 মিনিট ব্রেক না, আজকে আমরা ফিনিশ করে দিতে পারি। আমরা আমি আপনাদের মানে মোটামুটি এই যে 1.5 ঘন্টা তো পার হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এই 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, আর লাগবে না। আমাদের আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো ক্লাস হবে, ঠিক আছে? তো, আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তবে আমার সাথে ক্লাস করলে আপনারা যদি এইরকম কমিউনিকেশন মানে ঠিক থাকে, যদি কমিউনিকেশন ঠিক থাকলে প্যারা লাগবে না। 1.5-2 ঘন্টা কেমনে কেমনে আপনাদের চলে যাবে এটা বুঝতেও পারবেন না। ঠিক আছে? প্যারা লাগবে না, শুধু মানে মনোযোগটা ঠিক মতো করে থাকতে হবে, মনোযোগ ঠিক মতো থাকবে, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি পিডিএফ, হ্যাঁ পিডিএফ গুলো দিয়ে দিব আমি 2-1 দিনের মধ্যেই। আমি পিডিএফ নেক্সট ক্লাসের পরে আমি পিডিএফ দেওয়া শুরু করব। আর ক্লাসের পরীক্ষাগুলো হবে 1 উইক পর থেকে, কিছুটা শিখার পর থেকে। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।